ইশকে আতিশ পর্ব ১৯। আপনাদের সাথে রয়েছি আপনাদেরই ভালোবাসার তরু। জীবনের এই নতুন মোড় যেন এক অপ্রত্যাশিত ইউটার্ন ছিল। ওয়াস্তান বিস্ময় ভরা দৃষ্টিতে নিজের বাড়ির গেটের দিকে তাকিয়ে রইল। একটি দ্বার, যেখান থেকে ১০ বছর আগে এক ভয়াবহ রাতের আঁধারে শুরু হয়েছিল তার জীবনের এক অজানা অনিশ্চিত যাত্রা, আজ যেন সে চক্র পূর্ণ করল। আফাক ট্যাক্সির ডিকি খুলে ব্যাগ নামালো, ড্রাইভারকে টাকা দিয়ে বিদায় করলো। তারপর ধীর পায়ে এগিয়ে এসে দরজায় বেল দিল। একটি ছোট ছেলে, হয়তো ১১-১২ বছরের, দরজা খুলে কৌতূহলী মুখে বাইরে উকি দিল। মুহূর্তেই তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। আফাক আঙ্কেল, আপনি এসে গেছেন? নিশ্চয়ই লাহোর থেকে আমার জন্য চকলেট এনেছেন, তাই না? আফাক মাথায় হাত রাখল, যেন নিজের ভুলের জন্য অনুশোচনা করছে। উফ, সরি যাওয়ার বাবা, তোমার চকলেট তো এখন পাবে না, ওগুলো আমার ব্যাগে ছিল। আর ব্যাগ তো আমি এয়ারপোর্ট থেকে সরাসরি বাসায় পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, তুমি চিন্তা করো না, সন্ধ্যায় এনে দেব। ছেলেটির মুখ ভার হতে দেখে দ্রুত বলল আফাক, প্রমিস? ছেলেটি এক আঙ্গুল উঁচিয়ে সন্দিহান কণ্ঠে বলল, সত্যিই প্রমিস? তাহলে ঠিক আছে, তবে মনে রাখবেন, মিনাহিল যেন কিছুতেই জানতে না পারে। সে কিন্তু খুব লোভী, সব চকলেট খেয়ে ফেলবে। ছেলেটি ফিসফিস করে বলল, যেন একটা গোপন চুক্তি স্বাক্ষর করছে। ঠিক আছে, কথা দিলাম, বলবো না। তারপর তার চোখ হঠাৎ ওয়াস্তানের দিকে পড়ল। সে স্তব্ধ হয়ে নিজের বাড়ির দিকে তাকিয়েছিল। উনি কে? সে কৌতূহলে জিজ্ঞেস করল। আফাক মৃদু হেসে ছেলেটির কানে কানে বলল, ভেতরে গিয়ে দাদিকে বলো ওয়াস্তান চাচ্চু এসে গেছে। ছেলেটি বিস্ফোরিত চোখে চিৎকার করে উঠল, উনি ওয়াস্তান চাচ্চু? এ তো দারুণ খবর! আফাক কানে হাত চেপে পেছনে সরে গেল, আর ওয়াস্তান তাকিয়ে রইল। আফাক হাসতে হাসতে বলল, আরে না, এ তো চমক তোমার জন্য নয়। যাও, দাদিকে বলো, আর চিৎকার দ্বিগুণ জোরে হওয়া চাই। সে ছেলেটিকে ঠেলে দিল ভেতরের দিকে, আর ছেলেটি যেন ধাতস্থ হয়ে গেল। এরপর লাফিয়ে ভেতরে ঢুকে চেঁচিয়ে উঠল, দাদি, দাদি, ওয়াস্তান চাচ্চু এসে গেছেন। আফাক ব্যাগটা কাঁধে তুলে নিল। তারপর ওয়াস্তানের দিকে ফিরে তাকিয়ে কৌতুক মাখা কণ্ঠে বলল, জনাব, আপনাকে আমি তো আর আনুষ্ঠানিক নিমন্ত্রণ দিতে পারবো না, সুতরাং নিজেই বাড়িতে প্রবেশ করুন। আফাক বাচ্চাটাকে নিয়ে ভেতরে চলে গেল। জাওয়ারের গলা যেন লাউডস্পিকারকেও হার মানবে। তার চিৎকার বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ল সারা বাড়িতে। অল্প সময়ের মধ্যেই দরজায় দেখা গেল দুটো ব্যাকুল অবয়ব, আয়েশা মুস্তফা আর আনিকা। কিন্তু তারা দুজন সামনে দেখলো দরজায় দাঁড়িয়ে আছে আফাক। যাওয়ার দুষ্টুমি করেছে এটা ভেবেই তাদের মুহূর্তেই চোখের আলো নিভে গেল। ঠিক তখনই ছোট দরজা ঠেলে ভেতরে এলো ওয়াস্তান। মাত্র কয়েক মুহূর্ত লেগেছিল। তারপরই আয়েশা মুস্তাফা দিশেহারা হয়ে তার দিকে ছুটে গেলেন। তিনি যেন নিজেকে সামলাতে পারছিলেন না। সোজা এসে ওয়াস্তানকে শক্ত করে জড়িয়ে ধরলেন। ১ দশকের বেদনা তার চোখের অশ্রু হয়ে ছুটতে লাগলো। তারপর মুখ তুলে সন্তানের মুখ দুহাতে আবৃত করে ফেললেন, যেন বারবার যাচাই করতে চাইছেন, এ কি স্বপ্ন নাকি বাস্তব? কেমন আছো বাবা? শুধু এতটুকু বলতে পারলেন তিনি, কিন্তু শব্দের চেয়ে অধিক ছিল সেই বুকে লেপ্টে থাকা মমতার উষ্ণতা। আমি ক্লান্ত, ওয়াজদান ধীর কণ্ঠে বলল। এই একটি বাক্য যেন সমস্ত ক্লান্তির ভার বয়ে আনলো। আর আয়েশা মুস্তাফার মাতৃত্ব যেন এক স্রোতের মতো এগিয়ে এলো তাকে আগলে নিতে। তিনি কোনো কথা না বলে সন্তানের মাথা বুকে জড়িয়ে নিলেন, যেন বুকের উষ্ণতা দিয়ে সমস্ত কষ্ট মুছে দিতে চান। তার মাথা আর কাঁধে বারবার চুম্বন করতে লাগলেন। মাতৃত্বের যে অনুভূতি, তা হয়তো ওয়াস্তানের মনে স্পষ্ট ছিল না, কিন্তু এই স্পর্শ, এই মায়া তাকে বুঝিয়ে দিল এটাই তো তার চিরচেনা আশ্রয়। শৈশবে যখন খেলতে খেলতে ক্লান্ত হয়ে পড়ত, তখন সে মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে যেত। আজ এতগুলো বছরের ক্লান্তি নিয়ে সে যেন ঠিক সেই আশ্রয় ফিরে পেল। সে নিজেও তার বাহু মায়ের চারপাশে পেঁচিয়ে নিল, চোখ দুটি বন্ধ করল এক গভীর প্রশান্তিতে। ঠিক তখনই ভেতর থেকে এক কাঁপা কাঁপা স্বর এলো, আয়শা। এই যাওয়ার কি বলছে? মুস্তাফা আজিম যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। আয়শা ধীরে ধীরে তার দিকে তাকালেন, আর ওয়াজদানও মুখ তুলে সামনে এগিয়ে এলো। ওয়াজ কণ্ঠে যেন মৃদু এক ফিসফিস, কিন্তু তাতে ছিল হাজারো আবেগের ধ্বনি। তিনি যেন অবিশ্বাসের এক দোলাচলে ধীরে ধীরে এগিয়ে এলেন। পায়ের ধাপে ছিল এক অনিশ্চয়তার কাঁপুনি, মুখে যেন যুগের আবেগ জমাট বেঁধেছিল। তিনি এগিয়ে কাছে এলেন, তারপর আর নিজেকে সামলাতে পারলেন না। ছেলেকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন। কতক্ষণ যে ওভাবে দাঁড়িয়েছিলেন, সময়ের হিসাব যেন অর্থহীন হয়ে গেল। অবশেষে আফাক এগিয়ে এসে বলল,
আঙ্কেল, আপনার শরীর খারাপ হয়ে যাবে, ভেতরে আসুন, একটু বসুন। চলেন ভাবি, সবাইকে নিয়ে ভেতরে যাই। আনিকা এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল। সে যেন কাঁদছিল আবার কাঁদছিল না। চোখের অশ্রু গাল বেয়ে পড়ছিল, কিন্তু মুখে ছিল অব্যক্ত ভাষাহীন এক অভিব্যক্তি। হঠাৎই সে সম্মতি ফিরে পেয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, ভেতরে চলুন, আম্মু আব্বু আপনারাও আসেন। তারপর ওয়াসদানের হাত ধরে গভীর মমতায় বলল, অনেক অপেক্ষা করেছি তোমার জন্য, এবার আর দরজায় দাঁড়িয়ে থেকো না, ভেতরে এসো। আনিকা ভেতরে নিয়ে গিয়ে ফ্যান চালু করে সবাইকে বসতে বলল, কিন্তু নিজেও বসতে না বসতেই উঠে পড়ল। আরে, মুজাম্মিলকে তো জানানোই হয়নি, আমি ফোন করে আসছি। ফোন করে ফিরে আসার পর পুরো ঘর একদম নিঃশব্দ হয়েছিল। বড় সোফায় বসেছিল মোস্তাফা আজিম, পাশে ওয়াসদান। সে টেবিলের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়েছিল। অন্যদিকে তার হাত শক্ত করে ধরে বসেছিল আয়েশা মুস্তাফা। কিছুক্ষণ পরপরই তার চোখের অশ্রু মুছেই যাচ্ছিলেন। অন্য পাশে বসেছিল আফাক। ওয়াসদানের ছেলেকে কোলে নিয়ে এসে একদম চুপচাপ। এদিকে আনিকার দুই বাচ্চা কোনায় বসেছিল আর নীরব দর্শকের মতো দেখছিল এই ফিরে আসার দৃশ্য। একসময় আনিকা অবাক হয়ে বলল, এ কি ব্যাপার, এতগুলো বছর পর ওয়াসদান ফিরে এসেছে, অথচ সবাই এত গম্ভীর মুখে বসে আছেন। তারপর মজা করে বলল, আব্বু, আপনি একটু এই সাহেবজাদার কান কাটুন তো, আমাদের এত কষ্ট দিল কেন জিজ্ঞেস করুন। ঘর জুড়ে ছড়িয়ে পড়ল হালকা হাসির ছোঁয়া। অনেক কিছু জিজ্ঞাসা করতে চাই, কিন্তু বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব। মুস্তাফা আজিম গভীর শ্বাস নিলেন। তার চোখ ছিল ওয়াসদানের দিকে, কিন্তু কণ্ঠে ছিল অবিশ্বাসের ঝাঁজ। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে ওয়াসদান আমাকে ফেলে যেতে পারে। এ তো আমার ছাড়া 10 দিনও থাকতে পারতো না, আর আজ 10টি বছর কাটিয়ে ফিরেছে। ওয়াসদান ধীর কণ্ঠে বলল, আমি 10 বছর পার করিনি আব্বু, 10 বছর আমাকে পার করেছে। তার কণ্ঠে এমন এক বেদনা ছিল যে পুরো ঘর স্তব্ধ হয়ে গেল। আয়েশা আতঙ্কিত চোখে ছেলের মুখের দিকে তাকালেন। এ কেমন কথা বলছো তুমি? কিছু তো মা বাবার দিকে তাকিয়ে বলো ওয়াসদান, আমাদের আগেও অনেক কষ্ট দিয়েছো তুমি। তারপর হঠাৎ কান্নায় ভেঙে পড়লেন। আনিকা সঙ্গে সঙ্গে উঠে এসে তাকে শান্ত করার চেষ্টা করলেন। ঠিক তখনই ডোরবেল বাজলো। নিশ্চয়ই মুজাম্মিল, নিশ্চয়ই মুজাম্মিল। ভাইয়ের আসার খবর শুনে উড়ে এসেছে। মুজাম্মিলের আগমনের আন্দাজ করে আনিকা দ্রুত উঠে দাঁড়ালো। কয়েক সেকেন্ড পর মুজাম্মিল দৌড়ে লিভিং রুমে ঢুকলো। মুজাম্মিল, দেখ তো কে এসেছে। মোস্তাফা হাজিম এবার সম্পূর্ণ স্থির হয়ে গিয়েছিলেন, কিন্তু তার ঠোঁটে এক চাপা হাসি। মুজাম্মিল ওয়াজদানের দিকে তাকিয়ে প্রথমে হতবাক হলো, তারপর তার চোখ চকচক করে উঠল, কিন্তু মুহূর্তেই তার মুখ কঠিন হয়ে গেল। আপনি তার থেকে জিজ্ঞাসা করেছেন এ এখন কেন এসেছে এখানে? তার মুখ লাল হয়ে উঠল রাগে। তারপর কঠিন কণ্ঠে বলে উঠল, ওঠো, এখান থেকে চলে যাও এখনই, এখানে কারোর তোমার দরকার নেই। মুজাম্মিল, কি বলছো বাবা? এত বছর পর সে ফিরে এসেছে, আর তুমি তাকে চলে যেতে বলছো? আয়েশা মুস্তাফা কেঁদে উঠলেন। বাকিরাও বিস্ময়ে একে অপরের দিকে তাকালো। এখানে ও থাকতে পারবে না, মুজাম্মিল রাগে গর্জে উঠল। মুস্তাফা আজিম এবার ধমকে সুরে বললেন, চুপ করো মুজাম্মিল, এমন সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোমার নেই। মুজাম্মিল দ্রুত ওয়াজদানের দিকে তাকালো। সে কি আপনার থেকে জিজ্ঞেস করে গিয়েছিল? তার কণ্ঠ তিরস্কারপূর্ণ ছিল। আনিকা উদ্বিগ্ন হয়ে উঠল। থাক মুজাম্মিল, এবার তো সে ফিরে এসেছে। কিন্তু মুজাম্মিল রাগে তার হাত ঝটকে সরিয়ে দিল। আরে, তার কথা বিশ্বাস করি কিভাবে? যদি আবার চলে যায়, আমি কি সারা জীবন তাকে খুঁজতেই থাকবো শুধু? যখন খুশি চলে যাবে, যখন খুশি ফিরে আসবে, এটা কি কোনো খেলা? কেবল তার মন চাইবে আর চাইলেই সব হবে? আমরা কেউ মানুষ নই? আমাদের আবেগ অনুভূতির কি কোনো মূল্য নেই? বলতে বলতে এক ঝটকায় পেছনে ফিরে চোখ মুছে নিল, যেন কেউ তা দেখে না ফেলে। তারপর আচমকা ঘুরে দাঁড়িয়ে ওয়াজদানের বাহু চেপে ধরে শক্ত করে জড়িয়ে ধরল। ওয়াসদান অনুভব করলো মুজাম্মিলের চোখ ভিজে উঠেছে। তারপর মুজাম্মিল ধমক দিয়ে বলল, যদি আর একবার না বলে কোথাও যাওয়ার কথা ভাবো, তাহলে তোমার দুটো পা ভেঙে ফেলবো। ওয়াসদান বিস্মিত হয়ে তাকিয়ে রইল। পাশ থেকে আফাক খিলখিলিয়ে হেসে বলল, কেন ভবিষ্যতের জন্য রেখে দিচ্ছেন মুজাম্মিল ভাই? এখনই ভেঙে দিন, তাহলে না পা থাকবে না কোথাও যেতে পারবে। আসলেই একে বিশ্বাস করা উচিত নয়। এখন তো সে একজন হিস্ট্রি শিটার হয়ে গেছে। কিছুক্ষণ পর যখন সবাই শান্ত হয়ে বসেছিল, তখন মুজাম্মিল কথার মাঝে আফাককে জিজ্ঞেস করল, ওয়াসদানকে তুমি কোথায় পেলে? আফাক হাতে থাকা গ্লাসটি টেবিলে রেখে সামনে ঝুঁকে বলল, আপনি তো জানেন আমি লাহোর গিয়েছিলাম। বাবা লাহোর হাইকোর্টে চৌধুরী নওয়াজ নামে এক ব্যক্তির পক্ষে মামলা লড়েছিলেন। তার গ্রাম চাঙ্গো আবাদি সীমান্তের কাছে অবস্থিত। গ্রামেরই এক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে জমিজমার মালিকানা নিয়ে তার বিরোধ চলছিল। বাবার শরীর বেশ কিছুদিন ধরে ভালো যাচ্ছিল না।
তাই মামলার রায় ঘোষণার দিন আমি ওনার সঙ্গে গেলাম। রায় চৌধুরী নওয়াজের পক্ষে গেল, আর খুশি হয়ে তিনি আমাদেরকে গ্রামে আসার নিমন্ত্রণ দিলেন। ভাবলাম খোলামেলা পরিবেশে বাবার স্বাস্থ্যের জন্য ভালো হবে, তাই 2-3 দিনের জন্য আমরা গ্রামে গিয়েছিলাম। সেখানে আমার দেখা হলো ওয়াস্তানের সঙ্গে। এক মুহূর্ত থেমে আফাক চুপচাপ কপালে হাত রেখে কি যেন ভাবতে লাগলো। তারপর বলল, গত 10 বছর ধরে সে গ্রামের মৌলানা সাহেবের সঙ্গে ছিল। মৌলানা সাহেবের নাম আসতে ওয়াজদানের ছেলে এতক্ষণ চুপচাপ বসে থাকলেও সঙ্গে সঙ্গে নড়ে চড়ে উঠল। সে দ্রুত এসে ওয়াজদানের বাহু জড়িয়ে ধরল। আব্বা, আমরা চলো ঘরে ফিরে যাই। ওয়াজদান সন্তানের মাথায় হাত বুলিয়ে শান্ত স্বরে বলল, বাবা, এখন থেকে আমরা এখানেই থাকবো। কিন্তু ছোট্ট ছেলে নাছোড়বান্দা জিদ ধরে বলল, না আব্বা, এই বাড়িতে ভালো লাগছে না, আমরা আবার মৌলানা সাহেবের কাছে ফিরে যাব। এখন পর্যন্ত কেউ ছেলেটির উপস্থিতি খুব একটা গুরুত্ব দেয়নি, কিন্তু এখন যখন সে আব্বা বলে ওয়াজদানকে ডাকলো তখন আফাক ছাড়া সবাই হতভম্ব হয়ে গেল। মুস্তাফা আজিম বিস্ময়ে প্রশ্ন করল, সে তোমার ছেলে? ওয়াজদান শান্ত গলায় জবাব দিল, হ্যাঁ। এক মুহূর্তের জন্য ঘর জুড়ে নিস্তব্ধতা নেমে এলো। এরপর সবাই হাসিতে ফেটে পড়ল। মুস্তাফা আজিম তার হাত ধরে কাছে টেনে বললেন, এসো, আমার কাছে এসো, আমি তোমার দাদা যান। তুমি তোমার আব্বাকে কোথায় যেতে বলছো দাদু ভাই? ছেলেটা মুখ ভার করে বলল, আমি মাওলানা সাহেবের কাছে যেতে চাই। মুস্তাফা আজিম আদর করে বললেন, তোমার এই বাড়ি পছন্দ হয়নি? ছেলেটা মুখ গোমরা করে মাথা নাড়িয়ে বলল, না। মুস্তাফা আজিম মৃদু হেসে বললেন, কিন্তু এই বাড়ি তোমার পছন্দ হওয়া উচিত। এটা তোমার দাদাজানের বাড়ি, তোমার আব্বুর বাড়ি। ছেলেটা যেন একটু চিন্তায় পড়ে গেল। তারপর কপাল ভাঁজ করে প্রশ্ন করল, আর আমার না? এই সরল প্রশ্নে সবাই আবার হেসে উঠল। তারপর সে আরো বিভ্রান্ত হয়ে গেল। মুস্তাফা আজিম তাকে বুকে জড়িয়ে ধরে বলল, এই বাড়ি তো সবচেয়ে বেশি তোমারই, বরং শুধু তোমার। যদি আমি বা তোমার আব্বা তোমার যত্ন ঠিক মতো না নেয়, তাহলে আমাদের দুজনকেই বাড়ি থেকে বের করে দেবে, কেমন? ঠিক আছে। তার বিনয়ী উত্তর শুনে সবাই আবার হেসে উঠল। আমাকে অন্তত একবার আমার নাতিকে দেখতে দাও। আয়েশা যেন ব্যাকুল হয়ে উঠলেন। তাড়াতাড়ি বলে নিচে নেমে বাচ্চাটিকে কোলে তুলে নিলেন। মুজাম্মিলও উঠে এসে তাদের পাশে বসে বাচ্চাটিকে আদর করতে লাগলো। আমি তোমার দাদি যান, আর উনি তোমার চাচা যান। আয়েশা তারও মুজাম্মিলের পরিচয় করিয়ে দিলেন। যদি তুমি আমাদের সঙ্গে থাকো, তাহলে তোমার চাচা প্রতিদিন তোমাকে বেড়াতে নিয়ে যাবে। প্রতিদিন শব্দটিকে দীর্ঘ করে বললেন তিনি। আর হ্যাঁ, যাওয়ার আর মিনাহিলকেও আমি প্রতিদিন বেড়াতে নিয়ে যাই, তোমাকেও নিয়ে যাব। তারপর সে বাচ্চাদের ডেকে বলল, যাও আর মিনাহিল, এদিকে এসো, দেখো এটা তোমাদের ওয়াস্তান চাচ্চুর ছেলে। বাচ্চারা কোণ থেকে বেরিয়ে এসে বাবার পাশে দাঁড়ালো। মুজাম্মিল ও আনিকা তাদের পরস্পরের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিল। আর এদিকে আয়েশা ওয়াস্তানের দিকে তাকালেন। বাচ্চা তো নিয়ে এলে, কিন্তু ছেলেটার মা কোথায়? তার হাস্যোজ্জ্বল কণ্ঠে খুশির সুর ছিল, কিন্তু ওয়াজদান এক মুহূর্তের জন্য থমকে গেল। তারপর আস্তে করে বলল, সে তো ওকে জন্ম দিয়ে ফেলে গেছে। ওয়াজদানের নত দৃষ্টি, ভারী কণ্ঠ, সবাই যেন পাথর হয়ে গেল। হাস্যোজ্জ্বল মুখগুলো মুহূর্তের মধ্যেই মলিন হয়ে গেল। পরিস্থিতির গম্ভীরতা কমাতে মোস্তাফা আজিম কৃত্রিম হাসি নিয়ে বললেন, আনিকা মা, বাচ্চাটি অনেক দূর থেকে এসেছে, তাকে একটু গোসল করিয়ে দাও, কাপড় বদলে দাও, যাতে আমাদের নাতিকে একেবারে রাজপুত্রর মতো দেখায়। আনিকা সঙ্গে সঙ্গে উঠে গেল, চলো, তোমার চাচি আম্মু তোমাকে আদর করে গোসল করিয়ে দিবে। আপনার কষ্ট করতে হবে না, আমি নিজেই ওকে গোসল করিয়ে দিব। ওয়াজদান দ্রুত বলে উঠল, আরে না, এটা তো মহিলাদের কাজ। ওয়াজদান ধীর অথচ দৃঢ় কণ্ঠে বলল, আপনি ঠিকই বলেছেন, কিন্তু ওর মা তো নেই যে ওর দেখাশোনা করবে, তাই এসব কাজ আমাকে করতে হয়। আচ্ছা ঠিক আছে, তবে তুমি অন্তত তোর কাপড়গুলো বের করে দাও, আমি ইস্ত্রি করে দিচ্ছি। ওয়াজদান আফাকের পাশে রাখা ব্যাগটি তুলে আনিকার সঙ্গে বেরিয়ে গেল। তারা চলে গেল। মুজাম্মিল ও আফাক চিন্তায় ডুবে গেল। হঠাৎ মুজাম্মিল হাততালি দিয়ে বলে উঠল, কি ব্যাপার ভাই, তোমাদের দুই বন্ধুর হারিয়ে যাওয়া রোগ আছে নাকি? ওয়াস্তান তো হাঁটতে হাঁটতে হারিয়ে যায়, আর তুমি বসে বসে হারিয়ে যাও। আফাক গম্ভীর হয়ে বলল, মোজাম্মিল ভাই, আমি আপনাকে ওয়াস্তান সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। কি কথা? মুজাম্মিলও গম্ভীর হয়ে গেল। দেখুন, ব্যাপারটা একটু সংবেদনশীল, আর আপনাকে ধৈর্য ধরে শুনতে হবে। এমন কি হলো আফাক? আয়শা তো আগেই শঙ্কিত হয়ে উঠল। আফাক দ্রুত বলল, চিন্তা করবেন না আন্টি, এটা ঠিক যে ব্যাপারটা উদ্বেগজনক, তবে এমন নয় যা সমাধান করা যাবে না। তুমি বিষয়টা বলো আফাক। মুস্তাফা আজিম বিরক্ত হয়ে বললেন,
এই ধাঁধার খেলা বন্ধ করো, স্পষ্ট করো। তিনি যেন মনের মধ্যে কোনো দুঃসংবাদ গ্রহণ করার জন্য নিজেকে প্রস্তুত করছিলেন। আফাক গভীর শ্বাস নিয়ে বলল, আসলে কথা হলো মালিহার ইন্তেকাল হয়ে গিয়েছে। এটুকু বলেই সে থেমে গেল, যেন প্রতিক্রিয়ার অপেক্ষায়। কিন্তু আশ্চর্যের বিষয়, কারো চোখে অশ্রু এলো না, মুখে কোনো শোকের ছাপ ফুটল না, বরং মুজাম্মিল একেবারে নির্লিপ্ত কণ্ঠে বলল, হ্যাঁ তারপর? আফাক ব্যথিত দৃষ্টিতে তাকালো। এত বছর পরেও তাদের মনে মালিহার জন্য কোনো অনুভূতি নেই। নিজেকে সংযত করল, অতীতের স্মৃতির ভার সরিয়ে বলল, কিন্তু আসল কথা হলো এই শোক ওয়াস্তান কোনোভাবেই সহ্য করতে পারেনি। ধীরে ধীরে তার মানসিক ভারসাম্য ভেঙে গেল। সোজা কথায় বলতে গেলে সে পাগল হয়ে গিয়েছিল। এবার চেহারাগুলোতে শূন্যতার ছায়া নেমে এলো। আফাক অনুভব করলো এরা সন্তানকে সুস্থ দেখতে আশ্বস্ত, কিন্তু আমার বোনের মৃত্যুর জন্য কোনো ব্যথা নেই। যদি বিষয়টি তার প্রিয় বন্ধুর না হতো, সে হয়তো এখান থেকে উঠে চলে যেত। সে দীর্ঘশ্বাস ফেলে বলে চলল, ওয়াজদান ঠিক এই অবস্থাতেই একদিন মৌলানা সাহেবের কাছে গিয়েছিল, কিন্তু ধীরে ধীরে তাদের চেষ্টায় এবং শিশু স্নেহে সে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করে। তবে সমস্যা হলো, বাইরে থেকে স্বাভাবিক মনে হলেও ওর মন এখনো স্বাভাবিক হয়নি। আর তার স্পষ্ট প্রমাণ হলো সে নিজের 10 বছর আগের জীবনটাই ভুলে গিয়েছে। মুস্তাফা আজিম দ্রুত বলল, কিন্তু তুমি কিভাবে নিশ্চিত হলে? সে তো আমাদের সাথে স্বাভাবিকভাবে কথা বলছে। আফাক মাথা নাড়ল, না, আপনি বুঝতে পারছেন না। তার আচরণ স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু গভীরভাবে খেয়াল করলে টের পাবেন তার চোখে এক ধরনের অচেনা শূন্যতা লুকিয়ে আছে। ওটা শূন্যতা নয়, রাগ। আয়েশা বললেন, সে আগে থেকেই রেগেছিল। মালিহার মৃত্যুর পর হয়তো রাগ আরো বেড়ে গেছে। তাই সে আমাদের সাথে ভালো করে কথা বলছে না। আপনারা এখনো বুঝতে পারছেন না। আফাক মাথা নিচু করে বলল, যখন আমি গ্রামে ওয়াস্তানের সাথে দেখা করলাম, সে প্রথমে আমাকে চিনতেই পারেনি। আমাকে ওর কাছে নিজের পরিচয় দিতে হয়েছিল। কিন্তু সে যদি তোমাকে চিনতেই না পারে, তাহলে সে তোমার সাথে এখানে এলো কেন? মুজাম্মিল প্রশ্ন করল। আফাক গভীরভাবে বলল, আমি পুরোপুরি নিশ্চিত নই, তবে মানুষের প্রতিদিনের স্মৃতিগুলো চেতনার ভেতরে জমা হয়। কোনো কিছু ভুলে গেলেও তা চেতনায় হারিয়ে যায়, কিন্তু অবচেতন মনে থেকে যায়। হয়তো ওর অবচেতন মন আমাকে চেনে, কিন্তু চেতনা সেই পরিচয়কে স্বীকার করতে পারছে না। আর এই দ্বন্দ্বের মধ্যেই হয়তো সে আমাকে পুরোপুরি গ্রহণও করতে পারছে না, আবার প্রত্যাখ্যানও করতে পারছে না। তার প্রতিটি আচরণে এই বিভ্রান্তি স্পষ্ট হয়ে ওঠে। তবে এর আসল কারণ কেবল একজন মানসিক রোগ বিশেষজ্ঞই সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবেন। তাহলে তোমার মতে আমরা শুধু অনুমানের উপর ভিত্তি করে ওয়াজদানকে পাগল ভেবে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাব? মুস্তাফা আজিম বিরক্ত স্বরে বললেন। আফাক শান্ত কণ্ঠে বলল, এটা কেবল অনুমান নয়, ওর হ্যালুসিনেশন। কি ধরনের হ্যালুসিনেশন? মুজাম্মিল কৌতূহলী হলেন। সে মালিহাকে দেখতে পায়, আফাক বলল। চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। কেউ কিছু বলতে পারল না। আফাক বলতেই থাকলো, প্রথমে আমিও বিশ্বাস করিনি, কিন্তু আমি নিজের চোখে দেখেছি ওয়াজদান একা বসে কথা বলছিল, এমনভাবে যেন সামনে কেউ আছে। হয়তো সে আজও মালিহার ছায়ার মধ্যে বাস করে। আমি বুঝতে পারছি আপনাদের অনুভূতি। এইভাবে চিন্তা করলে বুকটা ভারী হয়ে আসে। কিন্তু যদি ওয়াজদানের সত্যিই মানসিক সমস্যা থেকে থাকে, তাহলে দেরি করা অনেক বড় ভুল হিসেবে প্রমাণ। আগেই তো 10টি বছর পার হয়ে গেছে। অনেকেই ভাবে মানসিক রোগ কখনো সারে না, কিন্তু এ ধারণা সম্পূর্ণ ভুল। যেমন শরীর অসুস্থ হলে দ্রুত চিকিৎসা করলে সুস্থ হওয়া যায়, ঠিক তেমনি মানসিক রোগও যদি সময় মতো চিকিৎসা করা হয় তাহলে সেরে ওঠা সম্ভব। কিন্তু যদি অবহেলা করা হয় তাহলে রোগ বাড়তে থাকে, আরও জটিল হয়ে যায়। আমার তো মনে হয় একবার যদি ওয়াস্তানকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া হয় তাহলে ভালো হবে। এইটুকু বলে সে চুপ করে গেল। তারপর একটু থেমে উঠে দাঁড়ালো চলে যাওয়ার জন্য। আমি চললাম। কিছু দূর গিয়ে ফিরে তাকালো, গভীর কণ্ঠে বলল, আপনারা হয়তো আমার কথা বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু দয়া করে সতর্ক থাকেন। ওয়াস্তানের সামনে এমন কিছু বলবেন না যা তাকে কষ্ট দিতে পারে, বিশেষ করে মালিহার প্রসঙ্গে। তারপর সে শান্তভাবে বলল, আল্লাহ হাফেজ। সে চলে গেল, আর তারা তিনজন সেখানে নির্বাক বসে রইল। এতটাই হতবুদ্ধি ছিল যে তাকে খাবারের জন্য আটকানোর কথা মনে এলো না। কি হয়েছে? যতবার আসি আপনাদের এমনই অন্যমনস্ক দেখি, আনিকা লিভিং রুমে এসে বলল, তাদের মুখে চিন্তার ছায়া দেখে। ওয়াস্তান কোথায়? মুজাম্মিল জিজ্ঞেস করল। সে তো রুমে, ছেলেকে গোসল করাচ্ছে। আর ছোট সাহেব একেবারে দুষ্টুমি করে তোলপাড় করে রেখেছে। আনিকা হাসতে হাসতে বলল। মুজাম্মিল তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, বসো আমাদের সঙ্গে। স্বামীর গম্ভীর স্বর শুনে সে এক মুহূর্ত চুপ করে রইল। তারপর তাদের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? সে ধীরে ধীরে বসল। মুজাম্মিল সব কথা খুলে বলল, যা আফাক বলেছিল। আনিকা এক মুহূর্তে
এক মুহূর্ত চুপচাপ শুনল, তারপর বলল, যদি ওয়াজদান একসময় মালিহার জন্য ঘর ছেড়ে যেতে পারে তাহলে আমি অবাক হব না যদি সে ওর মৃত্যুর শোকে পাগল হয়ে যায়। তাহলে তুমি বিশ্বাস করো? মুজাম্মিল জিজ্ঞেস করল। আনিকা দীর্ঘশ্বাস ফেলে বলল, বিশ্বাস না করার কোনো কারণও তো নেই। মালিহার জন্য তার অনুভূতি কি কারো অজানা? আর ওর স্মৃতিভংস হওয়ার ব্যাপারটা? মুজাম্মিল এবার কঠিন প্রশ্ন করল। আনিকা চিন্তায় ডুবে গেল, তারপর বলল, বিশ্বাস করা কঠিন, কিন্তু আমি ওয়াজদানের মধ্যে এক ধরনের চিন্তার ভার লক্ষ্য করেছি। তবে এর মানে এই নয় যে সে সম্পূর্ণ স্মৃতি হারিয়ে ফেলেছে। সে চুপ হয়ে গেল। মুজাম্মিল ধীর কণ্ঠে বলল, তোমার সঙ্গে এসব কথা বলার উদ্দেশ্য হলো তুমি খেয়াল রাখবে যেন বাড়িতে এমন কিছু না হয় যা ওয়াজদানকে আরো অস্থির করে তোলে। আমরা জানি না আফাকের অনুমান ঠিক না ভুল, তবে সাবধানতা ভালো। আনিকা মাথা নাড়ল। আমি খেয়াল রাখবো। তুমি মা বাবাকে নিয়ে আসো, আমি টেবিলে খাবার আনছি। ওয়াজদান তার ছেলেকে সঙ্গে নিয়ে খাবারের টেবিলে এলো। সে প্রথম ছেলেকে চেয়ারে বসালো, তারপর নিজের জন্য একটা চেয়ার টেনে নিয়ে বসলো। এরপর সন্তানের প্লেটে খাবার তুলে দিতে গেল, কিন্তু আনিকা তার হাত থেকে তরকারির চামচটা নিয়ে নরম কণ্ঠে বলল, তুমি আরাম করে নিজের খাবার খাও, আমি খাইয়ে দিচ্ছি। বাচ্চার জন্য খাবার তুলে দিতে দিতে সে স্নেহ ভরে তাকালো। ওয়াজদান কিছু বলল না, শুধু মাথা নাড়ল। তারপর নিজের প্লেটের খাবার তুলে নিয়ে খেতে শুরু করলো। আনিকা শুধু খাবার প্লেটে তুলে দিল। তারপর সে নিজেই লোকমা তৈরি করে সুন্দরভাবে খেতে লাগলো। আনিকা তার পাশের চেয়ারে বসে তরকারির পাত্রটা নিজের দিকে করে এবং বাচ্চার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, বাথরুমে যে এত দুষ্টুমি করছিলে, কিন্তু এখন কেমন ভদ্র হয়ে খাচ্ছ? বাচ্চাটি গম্ভীর মুখে বলল, আব্বা বলেন খাওয়ার সময় দুষ্টুমি করা ভালো নয়। বাচ্চাটির গাম্ভীর্য ও পরিপক্ক কথাবার্তা শুনে আনিকার হাসি পেল। সে মৃদু হেসে বলল, বড় বড় কথা তো বেশ বলতে পারো, কিন্তু এখনো তো নিজের নামই বলনি। আপনি তো জিজ্ঞেস করেননি। এই কথা শুনে মুস্তাফা আজিম পানি খেতে খেতে একেবারে কাশতে লাগলেন। হাসি চেপে রেখে বললেন, সাবধানে কথা বলো আনিকা, আইনজীবীর ছেলে বলে কথা। তারপর শিশুর দিকে তাকিয়ে বললেন, আচ্ছা এখন আমি জিজ্ঞেস করছি, তোমার নাম কি? বাচ্চাটি মিষ্টি সুরে উত্তর দিল, কাকা। মোস্তফা আজিম তার নিষ্পাপ মুখের দিকে গভীর মনোযোগ দিয়ে তাকালেন। তার মনে হলো হয়তো ছেলেটা মজা করছে। কাকা তো তোমার আব্বা ডাকেন, আসল নাম কি? বাচ্চাটি একটু ইতস্থিত করে বলল, নাম তো এটাই। তারপর সে ওয়াজদানের দিকে তাকালো। মুস্তফা আজিম এবার ওয়াজদানের দিকে ফিরে বললেন, ওয়াজদান, তোমার সন্তানের আসল নাম কি? ওয়াজদান কিছুক্ষণ চুপ করে থাকলো, যেন গভীর কোনো ভাবনায় ডুবে আছে। তারপর মৃদু স্বরে বলল, নাম রাখিনি। কি? আয়েশা হতবাক হয়ে গেলেন। এ কেমন কথা ওয়াজদান? এত বড় হয়ে গেল ছেলে আর তুমি এখনো ওর কোনো নামই রাখোনি? ওয়াজদান কিছুটা অস্বস্তিতে পড়ে গেল। সে মাথা নিচু করে বলল, কখনো ভাবনায় আসেনি। মুজাম্মিল তাড়াতাড়ি বলল, তাতে সমস্যা কি? যদি নাম রাখা না হয়ে থাকে তবে এখনই রাখি। আব্বু, আমার বাচ্চাদের নাম তো আপনিই রেখেছেন, ওয়াজদানের ছেলের নামও আপনি রাখুন। মুস্তাফা আজিম খাবার রেখে গভীর চিন্তায় ডুবে গেলেন। একটি সুন্দর নাম খুঁজতে থাকলেন, যা ছোট্ট বাচ্চাটির জন্য উপযুক্ত হবে। সায়ান মুস্তাফা কেমন হবে? আয়েশা উচ্ছ্বাসের সাথে বললেন, একদম আমার নাতির জন্য উপযুক্ত নাম। বলো ওয়াজদান, তোমার পছন্দ হয়েছে? ওয়াজদান একটু ভেবে নিয়ে বলল, হ্যাঁ, সায়ান নাম সুন্দর। তাহলে ঠিক আছে, সায়ান মুস্তাফা। মুজাম্মিল নিশ্চিন্ত হতে চাইল। একদম, আনিকা খুশি হয়ে বলল। মুজাম্মিল এবার বাচ্চাটির দিকে ফিরে মৃদু হাসল। বলো দেখি ভাইপো, তোমার নাম কি? বাচ্চাটি এক মুহূর্ত ভাবল, তারপর উজ্জ্বল হাসি দিয়ে বলল, আমার নাম সায়ান মুস্তাফা। ওয়াজদানের খাওয়ার প্রতি কোনো আগ্রহ ছিল না। সে শুধু সায়ানকে খেতে দেখছিল, যেন ছেলেটির অপেক্ষায় রয়েছে। বহুক্ষণ পর অনিচ্ছা সত্ত্বেও মুখে কেবল এক লোকমা খাবার দিল, ধীরে ধীরে চিবালো। সায়ান খাওয়া শেষ করতেই সে হাত ধুয়ে ফেলল। এ কি ব্যাপার ওয়াজদান, তুমি তো কিছুই খাওনি? আয়েশা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন। ইচ্ছে করছে না, একটু বিশ্রাম করতে চাই। ঠিক আছে, তোমার রুমে গিয়ে বিশ্রাম নাও, বিকেলে বসে গল্প করব। তিনি স্নেহের ভরে অনুমতি দিলেন, কিন্তু ওয়াজদান তখনও চেয়ারে বসেছিল। সে নিচের দিকে তাকিয়ে গভীর চিন্তায় ডুবে গিয়েছিল। মুস্তাফা আজিম বিস্মিত হয়ে বললেন, কি ভাবছ? ওয়াজদান একটু ইতস্থিত করল, তারপর নিচু স্বরে বলল, আমার রুম কোনটা? ঘরের পরিবেশ মুহূর্তে ভারী হয়ে গেল। 10 কেন, 20 বছর কেটে গেলেও কেউ নিজের ঘরের রাস্তা ভুলে যায় না। আনিকা দ্রুত পরিস্থিতি সামলে নিল। সে শান্ত গলায় বলল, চলো, আমি দেখিয়ে দিচ্ছি। ওয়াজদান সায়ানের ছোট্ট হাতটি শক্ত করে ধরে আনিকার পেছনে পেছনে ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেল। মুজাম্মিল খাবারের মাঝখানে উঠে দাঁড়ালো। মুস্তাফা আজিম তাকে থামিয়ে বলল, কোথায় যাচ্ছ মুজাম্মিল?
আগে খাওয়া শেষ করো। মুজাম্মিল জবাব দিল, এক বন্ধুকে ফোন করব, তার চাচা একজন ভালো সাইকিয়াট্রিস্ট। তার কথার অর্থ বুঝে মুস্তাফা আর আয়েশা নীরব হয়ে গেলেন। মুস্তাফা আজিম গভীর শ্বাস নিলেন, তারপর নিচু স্বরে বললেন, দেখো, যদি সম্ভব হয় কালই একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিও। মুজাম্মিল মাথা নাড়ল, তারপর ফোনের দিকে এগিয়ে গেল। ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ঠিক হয়ে গেল। মুজাম্মিল খবরটা দ্রুত আফাককে জানালো, কারণ সেই ছিল ওয়াসদানের সবচেয়ে কাছের বন্ধু, ওর প্রতিটি ওঠানামার সাথী। আফাক, তুমি কাল ঠিক সকাল 8টার মধ্যে ক্লিনিকে পৌঁছে যেও। আফাকও উদ্বিগ্ন কণ্ঠে বলল, নিশ্চয়ই মুজাম্মিল ভাই, ওয়াসদানের জন্য আমি নিজেও খুব চিন্তিত। মুজাম্মিল আল্লাহ হাফেজ বলে ফোনটা রেখে দিল, আর দৃষ্টি শূন্যে তাকিয়ে গভীর কোনো চিন্তার সমুদ্রে ডুবে গেল। আফাক যখন 8টার দিকে ক্লিনিকে পৌঁছালো তখন তাকে অপেক্ষা করতে হয়নি। তিনি এবং ডক্টর রহমত একসাথে ক্লিনিকে প্রবেশ করেছিলেন। আফাক যখন নিজের পরিচয় দিল তখন তিনি খুব আন্তরিকভাবে শুভেচ্ছা জানালেন। আপনি তো ওয়াসদানের বন্ধু। মুজাম্মিলের সাথে ফোনে আপনার ব্যাপারে কথা হয়েছে। তিনি মধ্যম উচ্চতার, ষাটোর্ধ্ব এক পুরুষ, মুখে শিশুর মতো নিষ্পাপ ভাব, আর সাদা দাড়ি তার সেই সরলতাকে আরও উজ্জ্বল করে তুলেছিল। মাথার চুল প্রায় পুরো সাদা হয়ে গেছে, এমনকি খানিকটা টাকের ছাপও দেখা যাচ্ছিল। চোখে মোটা কাচের চশমা, আর সেই চশমার আড়ালে তার দৃষ্টিতে যেন এক অদ্ভুত আলোকিত জ্যোতি ঝলমল করছিল। তিনি আফাককে সঙ্গে নিয়ে নিজের চেম্বারে আসলেন। বসে পড়ার পর তিনি হাসি মুখে আফাকের দিকে তাকালেন, যেন কোনো শিশু খেলার ছলে কিছু জানার আগ্রহে আছে। তারপর শান্ত স্বরে বললেন, তাহলে আফাক, বলুন তো, শোনার মতো কি আছে আপনার কাছে? শোনানোর মতো তো অনেক কিছুই আছে ডাক্তার সাহেব। এত কিছু বলার জন্য যে মনে হচ্ছিল গল্পের দীর্ঘতায় কোনো গুরুত্বপূর্ণ বিষয় চলে না যায়, তাই আমি ওয়াসদানের সঙ্গে সম্পর্কিত আমার কিছু স্মৃতিচারণ লিখে এনেছি। আফাক ফাইলটি টেবিলের উপর রেখে ওনার দিকে ঠেলে দিল। আহ, এটা তো আপনি অসাধারণ কাজ করেছেন। আসলেই দীর্ঘ আলোচনার মধ্যে অনেক কিছু মনের থেকে হারিয়ে যেতে পারে। তিনি বাচ্চাদের মতো আনন্দিত হয়ে ফাইলটি হাতে তুলে নিলেন, তারপর এর পৃষ্ঠাগুলো দ্রুত উল্টাতে থাকলেন। এরপর ফাইল বন্ধ করে বললেন, এখন আপনি যেতে পারেন। আমি ফাইলটা পড়ে শেষ করি? অবশ্যই। আপনার নাম্বার দিয়ে যান প্লিজ। আমার কোনো প্রশ্ন থাকলে আপনার সঙ্গে যোগাযোগ করব। আফাক তার কার্ড বের করে বাড়িয়ে দিল। সবাই রাতের খাবার খাচ্ছিল যখন ফোন বাজতে শুরু করলো। মুজাম্মিল খাবারের প্লেট রেখে উঠে গিয়ে ফোনের রিসিভার কানে তুলে বলল, হ্যালো। অপর প্রান্ত থেকে ডক্টর রহমত তার স্বভাবসিদ্ধ সহজ সাবলীল ভঙ্গিতে বললেন, বাবা, শুধু হ্যালো হাই বললেই হবে? ভাইকে নিয়ে কাল ক্লিনিকে চলে আসো। এখন তার সাথে দেখা করা অত্যন্ত জরুরি হয়ে গিয়েছে। মুজাম্মিল বলল, আপনি সময় বলুন, আমি তাকে নিয়ে চলে আসব। আচ্ছা শোনো, সাধারণত আমার 2 সপ্তাহ পর্যন্ত সময় দেওয়া মুশকিল, কিন্তু ওয়াসদানের কেসটা দেখার পর মনে হলো আর দেরি করা ঠিক হবে না। তুমি যদি কাল সকাল 9টায় আসতে পারো তাহলে আমি আমার সকালের সব অ্যাপয়েন্টমেন্ট বাতিল করে দেব। ডাক্তারের কথা শুনে মুজাম্মিল দ্রুত বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আমি তাকে নিয়ে সকাল ঠিক 9টায় হাজির হব। তাহলে শোনো, ওয়াসদানকে ক্লিনিকে আনার আগে তোমাকে একটা বিশেষ জিনিস আমার কাছে পৌঁছে দিতে হবে। মুজাম্মিল সতর্ক হয়ে কথা শুনল, কারণ ডাইনিং টেবিলে ওয়াসদানও বসেছিল এবং ফোনটিও খুব দূরে ছিল না। তাই সে সাবধানে বলল, চিন্তা করবেন না আঙ্কেল, আপনার দরকারি জিনিসটা আব্বুর কাছে আছে। আমি সেটা নিয়ে আধা ঘন্টার মধ্যে আপনার বাসায় পৌঁছে যাচ্ছি। তারপর সে ফোন রেখে বলল, আবু, আপনি একটু নিজের রুমে আসবেন? মুজাম্মিলের গলায় অস্বাভাবিক এক ধরনের গুরুত্ব টের পেয়ে তার বাবা মুস্তাফা আজিম সাথে সাথে উঠে দাঁড়ালেন। চলো। তাদের সাথে বসে থাকা সায়ান, সে অল্প কিছুদিনেই সবার খুব কাছের হয়ে গিয়েছিল। তার উঠে যেতে দেখে সেও খাওয়া ফেলে উঠে গেল। সায়ান, খাওয়া শেষ করে যাও। আনিকা তাকে থামানোর চেষ্টা করলো, কিন্তু সে বলল, আমি পরে খেয়ে নিব চাচি আম্মু। তারপর দৌড়ে মুস্তাফা আজিমের রুমের দিকে চলে গেল। যখন সে লাফিয়ে ঝাঁপিয়ে সেখানে পৌঁছালো তখন মুস্তাফা আজিম স্টাডি টেবিলে ড্রয়ার খুলে কিছু খুঁজছিলেন। একটু পর তিনি ড্রয়ার থেকে একটি খাম বের করে মুজাম্মিলের হাতে দিলেন। মুজাম্মিল সেটি খুলে কিছু ছবি বের করে দেখতে লাগলো। তারপর একটি ছবি আলাদা করে নিয়ে বলল, হ্যাঁ, এই ছবিটিই দরকার। বাকি ছবি ও খাম সে তার বাবার হাতে দিয়ে চলে গেল। মুস্তাফা আজিম ছবিগুলো আবার খামে ভরছিলেন। তখন সায়ান তার কৌতূহলী স্বভাবের কারণে দৌড়ে এসে জিজ্ঞেস করলো, এটা কি? ছবিগুলো দেখে সে আরো প্রশ্ন করলো, এটাকে? মুস্তাফা আজিম হেসে বলল, তুমি জানো না এটাকে? সায়ান তার বড় বড় চোখের পলক ফেলে মাথা নাড়িয়ে বলল, না, এটা তো খুব ভালো ব্যাপার। তিনি হাসলেন এবং আবার ছবিগুলো খামে ভরতে লাগলেন, কিন্তু সায়ান তার হাত চেপে ধরে বলল, দাদা যান, বলুন না উনি কে? তার ছেলে মানুষই কৌতূহল দেখে মুস্তাফা আজিম কিছুটা বিস্মিত হলেন। তোমার আব্বু কি কখনো এনার সম্পর্কে কিছু বলেননি? সে ধীরগতিতে মাথা নাড়িয়ে নাসূচক ইঙ্গিত দিল। মানে, তুমি কখনো এনার কোনো ছবিও দেখোনি?
সায়ান ছবির দিকে একবার গভীর দৃষ্টিতে তাকালো, তারপর আবার মাথা নাড়িয়ে বলল, না। মুস্তাফা আজিমের কপালে ভাঁজ পড়ে গেল। ওয়াস্তানের এটা করা উচিত হয়নি। তিনি নিজেই নিজের সাথে বিড়বিড় করলেন, তারপর এক ঝটকায় ড্রয়ার বন্ধ করে সায়ানের দিকে তাকিয়ে পড়লেন। আপু যদি কিছু না বলে থাকে তবে কি হয়েছে? আমি বলবো তোমাকে। উনিকে, চলো আমার সাথে। তিনি সায়ানের ছোট্ট হাতটি নিজের হাতে নিলেন এবং তাকে পাশে বসিয়ে দিলেন। তারপর একে একে ছবিগুলো দেখাতে লাগলেন আর মৃদু স্বরে অতীতের এক কাহিনী শোনাতে লাগলেন। কিছুক্ষণ পর সায়ান চমৎকৃত হয়ে বলল, আমি কি এই ছবিটা নিজের কাছে রাখতে পারি? মৃদু হেসে তিনি বললেন, হ্যাঁ, কিন্তু আব্বুর সামনে এ বিষয়ে কিছু বলবে না, কেমন? সায়ান বোঝার মতো গম্ভীরভাবে মাথা নেড়ে সম্মতি দিল। পরের দিন ঠিক 9টার কিছুক্ষণ আগেই মুজাম্মিল তার সাথে ওয়াস্তান এবং মুস্তাফা আজিমকে নিয়ে ডক্টর রহমতের ক্লিনিকে পৌঁছে গেল। আগের দিনই ডক্টর রহমত তাকে জানিয়েছিলেন যে আজ তিনি ওয়াস্তানের সাথে একটি বিশেষ সেশন রাখবেন। তার চেম্বারে ঢুকতে ডক্টর রহমত আন্তরিক অভ্যর্থনার জন্য উঠে দাঁড়ালেন। এই উষ্ণতা যেন তার স্বভাবেরই অংশ ছিল। তিনজনকে বসতে বলে নিজেও নিজের চেয়ারে বসলেন। বলুন, কি খাবেন, চা নাকি ঠান্ডা কিছু? মুস্তাফা আজিমের মনে হলো যেন তারা কোনো চিকিৎসকের চেম্বারে নয়, বরং কোনো আপনজনের বাসায় বেড়াতে এসেছে। এই স্বতঃস্ফূর্ত আতিথেয়তায় কিছুটা অস্বস্তি বোধ করলেন তিনি। দ্রুত বললেন, এর কি দরকার ডাক্তার সাহেব? কিন্তু ডক্টর রহমত যেন কথাটি কানেই নিলেন না। নিজের মনেই বললেন, না, চা আনলেই ভালো হবে। তারপর ইন্টারকম তুলে চা আনতে বললেন। চা এলে তিনি চমকপ্রদ এক কাজ করলেন। চা পরিবেশনকারী ছেলেটিকে বিদায় দিয়ে নিজেই উঠে দাঁড়িয়ে চা বানাতে লাগলেন। মুস্তাফা সাহেব, চায়ে কতটুকু চিনি নেবেন? একটু বিস্মিত হয়ে তিনি উত্তর দিলেন, 1.5 চামচ। তারপর মুজাম্মিলের দিকেও তাকিয়ে একই প্রশ্ন করলেন। তবে মুজাম্মিলের মুখে বিস্ময়ের ছাপ ছিল না। সে জানত ডক্টর রহমত সব রোগীর সাথে এমন আচরণ করেন। আমি 2 চামচ। ডক্টর রহমত তাদের জন্য চা বানিয়ে সামনে রাখলেন। এরপর তৃতীয় কাপের দিকে হাত বাড়িয়ে বললেন, ওয়াস্তান, তুমি কত চামচ চিনি নেবে? কিন্তু সঙ্গে সঙ্গে নিজেই বলে উঠলেন, আসলে তোমার কাছে জিজ্ঞেস করাটাই বৃথা, কারণ আমি জানি তুমি মিষ্টি চা পছন্দ করো। 3 চামচ যথেষ্ট হবে, তাই না? তার আত্মগত সংলাপ শুনে হঠাৎ ওয়াস্তানের ঠোঁট থেকে বেরিয়ে এলো, আমি তো চিনি ছাড়া চা খাই। ডক্টর রহমত মৃদু হেসে হাতে থাকা চিনির পাত্রটি আবার জায়গায় রেখে চুপচাপ ওয়াস্তানের দিকে চায়ের কাপ এগিয়ে দিলেন। মুস্তাফা আজিম আচমকায় বুঝতে পারলেন এতক্ষণ ডক্টর রহমত যা করছিলেন তার উদ্দেশ্য কি। ওয়াস্তানের এই অভ্যাস তো তিনিও ভুলে গিয়েছিলেন। শুধু তিনিই নন, কেউই আর মনে রাখেনি। ওয়াস্তান যখন ফিরেছিল তখন থেকে সে চিনিযুক্ত চা খেতে শুরু করেছিল, কিন্তু 10 বছর আগে সে চিনি মেশানো চা স্পর্শ করত না। নিশ্চয় ডক্টর রহমত এই তথ্য আফাকের কাছ থেকে জেনেছে এবং আজ অত্যন্ত সূক্ষ্ম এক উপায়ে ওয়াস্তানকে তারই ভুলে যাওয়া অভ্যাসের কথা মনে করিয়ে দিলেন। মুস্তাফা আজিম হঠাৎ করে এই মানুষটির প্রতি এক গভীর শ্রদ্ধা অনুভব করলেন। তিনি মুজাম্মিলের দিকে তাকালেন, যে তার বদলে যাওয়া ভাবভঙ্গি লক্ষ্য করে মুচকি হাসছিল। এরপর যতক্ষণ চা পান করলেন ওয়াস্তানের সাথে আর কোনো কথা হলো না। চা শেষ হলে ডক্টর রহমত হঠাৎ মৃদু হেসে বললেন, আপনাদের সাথে তো অনেক কথা হলো, এবার আমার ইচ্ছে করছে ওয়াস্তানের সাথে একটু গল্প করতে। তারপর তিনি মুজাম্মিলের দিকে তাকিয়ে বললেন, মুজাম্মিল, আপনার আব্বুকে লাউজে নিয়ে যান। মুজাম্মিল সাথে সাথে উঠে দাঁড়িয়ে বলল, চলুন আব্বু, বাইরে গিয়ে বসি। তারপর সে মুস্তাফা আজিমকে নিয়ে রুমের বাইরে চলে গেল। হাঁটতে হাঁটতে মুস্তাফা আজিম অস্থির কণ্ঠে বললেন, মুজাম্মিল, ওয়াস্তান ঠিক তো হয়ে যাবে? মুজাম্মিল আশ্বাস দিয়ে বলল, ইনশাআল্লাহ, আপনি আশা রাখুন, আল্লাহ নিশ্চয়ই সব ভালো করে দেবেন। আর দেখুন, ডক্টর রহমত তো ওয়াস্তানকে একেবারে ব্যক্তিগতভাবে বোঝার চেষ্টা করছেন। আমি পুরোপুরি নিশ্চিত ওয়াস্তান ভালো হয়ে যাবে। চেয়ার দেখিয়ে বলল, আপনি এখানে আরাম করে বসুন, কোনো চিন্তা করবেন না। মুজাম্মিল তাকে পাশে বসিয়ে স্বস্তি দেওয়ার চেষ্টা করল। তারা চেম্বার থেকে বেরিয়ে যেতেই ডক্টর রহমত এবার পুরোপুরি ওয়াস্তানের দিকে মনোযোগ দিলেন। হ্যাঁ, বলো তো বন্ধু, তোমার সম্পর্কে কিছু বলো। যে কোনো কিছু বলতে পারো, যেমন তোমার পছন্দের খাবার কি, কোন ঋতু তোমার সবচেয়ে বেশি ভালো লাগে, কিংবা চলো খেলার ব্যাপারে কথা বলি। আফাক বলছিল তুমি কলেজে ফুটবল টিমের ক্যাপ্টেন ছিলে। তোমার প্রিয় ফুটবল খেলোয়াড় কে? ডক্টর রহমত একের পর এক প্রশ্ন করেই যাচ্ছিলেন, যেন উত্তর শোনার অপেক্ষা নেই তার। ওয়াস্তান টেবিলে রাখা চৌকোনা কাচের পেপারওয়েটটা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল। তার দৃষ্টি যেন কোথাও স্থির হতে পারছিল না, চিন্তাগুলো এলোমেলোভাবে ঘুরপাক খাচ্ছিল। ডক্টর রহমত এবার চুপ করে তার দিকে তাকালেন। এরপর বললেন, নীল তোমার প্রিয় রং, তাই তো? ওয়াসদান তার দিকে তাকালো। ডক্টর রহমত তার অনুমানের ব্যাখ্যা দিলেন, আসলে আমি দেখলাম
টেবিলে সাদা আর বাদামি রঙের পেপারওয়েটও ছিল, কিন্তু তুমি সেগুলো না নিয়ে দূরে রাখা নীল পেপারওয়েটটাই তুলে নিয়েছ, আর সেটা নিয়েই খেলছ। ওয়াস্তান কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে শান্ত কণ্ঠে বলল, এটা নীল নয়, কালো রং। ডক্টর রহমত হঠাৎ যেন চমকে উঠে বললেন, ও সত্যি তো, এটা তো কালো। আমার মনে হয়নি আগে রংটা খেয়াল করেছি। ওয়াজদান বুঝতে পারল তিনি ইচ্ছাকৃতভাবেই এমন অভিনয় করছেন। সে পেপারওয়েট টেবিলে নামিয়ে রেখে 2 হাত বুকের সামনে গুটিয়ে চেয়ারের পিঠে হেলান দিয়ে বসল। ডক্টর রহমত আবার শুরু করলেন, আচ্ছা, তোমার শখ কি, বই পড়া? ওয়াজদান যে টেবিলের দিকে তাকিয়েছিল সেটা খেয়াল করেই তিনি বললেন, অবশ্যই বই পড়াই হবে। সাধারণত তোমার বয়সে পৌঁছে মানুষ এতটাই পরিণত হয়ে যায় যে খালি সময়কে নষ্ট করতে চায় না, বরং কিছু গঠনমূলক কাজে ব্যস্ত থাকে। আমিও বই পড়তে ভালোবাসি, মাঝে মাঝে লাইব্রেরিতেও যাই। এ ব্যাপারে আমার অভ্যাস ঠিক মালিহার মতো। মালিহার নাম এত আকস্মিক এলো যে ওয়াস্তান চমকে উঠে তার দিকে তাকালো। ডক্টর রহমত ওয়াস্তানের বদলে যাওয়া অভিব্যক্তি খেয়াল করলেন, কিন্তু তা সত্ত্বেও স্বাভাবিকভাবে বলে যেতে লাগলেন, মোস্তাক ইউসুফি আমার প্রিয় লেখক, তার এই বইটি বিশেষভাবে আমার পছন্দের। তোমাকে কিছু লাইন পড়ে শোনাই? বলতে বলতে তিনি উঠে দাঁড়ালেন এবং ওয়াস্তানের সামনে রাখা বইটি হাতে নিলেন। তিনি এতটা সচেতনভাবে হাত নড়াচ্ছিলেন যে ওয়াস্তান অবশ্যই তার দিকে দৃষ্টি ফেরাবে, আর ঠিক যেমনটা পরিকল্পনায় ছিল। বই তুলতেই নিচে রাখা একটা ছবি উকি দিল, মালিহার ছবি। এটি বিশেষভাবে মুজাম্মিলের কাছ থেকে এনে রেখেছিলেন তিনি, এবং নির্দেশ দিয়েছিলেন এমন ছবি আনতে যেখানে মালিহার মুখ স্পষ্ট দেখা যায়। ডক্টর রহমতের হাতের নড়াচড়ায় ওয়াজদান আপনি আকৃষ্ট হলো। তার দৃষ্টি আটকে গেল ছবিটির উপর। ডক্টর রহমত তখন বই খুলে পড়তে লাগলেন। মাঝে মাঝে এক পলক ওয়াজদানের চেহারার দিকে তাকিয়ে দেখছিলেন। ওয়াজদানের চোখের সামনে যেন সব ঝাপসা হয়ে আসছিল, তার নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল। মিনিট খানেকের মধ্যে তার চোখ লাল হয়ে গেল। ডক্টর রহমত বুঝতে পারলেন ওয়াজদান এখন আর কিছুই শুনছে না। তিনি বই বন্ধ করে টেবিলে রেখে আস্তে করে পাশে থাকা চেয়ারে বসলেন। তারপর হাতে থাকা মালিহার ছবিটি তুলে নিলেন। ওয়াজদান আচমকা সচেতন হয়ে উঠে চমকে গেল, তারপর খুব দ্রুত মুখ ফিরিয়ে নিল। ডক্টর রহমত এবার তার বাহুতে আলতো স্পর্শ করে ছবিটি সামনে তুলে ধরলেন। মন চাইলে আর একটু দেখে নিতে পারো। ওয়াজদান মাথা ঘুরিয়ে না দেখেই না সূচক ইঙ্গিত করল। ডক্টর রহমত ইচ্ছে করে মুচকি হেসে বললেন, ছবি দেখার দরকারই বা কি, যখন সামনাসামনি দেখা হয়ে যায়? নিশ্চয় তোমাদের মধ্যে অনেক কথা হয়। কি নিয়ে কথা বলো তোমরা? তার কণ্ঠস্বরে এমন এক ধরনের উচ্ছ্বাস ছিল যেন কোনো কলেজের বন্ধু তার বন্ধুর কাছ থেকে ডেটিংয়ের গল্প শুনতে চাইছে। ওয়াজদান মাথা নিচু করে ধীর স্বরে বলল, আমি তার কণ্ঠ শোনার জন্য ব্যাকুল হয়ে আছি। এবার ডক্টর রহমত হঠাৎ গম্ভীর হয়ে গেলেন, তুমি কি শুনতে চাও? ওয়াজদান চোখ বন্ধ করল, তারপর শান্তভাবে বলল, আমি শুধু চেয়েছিলাম একদিন সে নিজে থেকে আমার কাছে আসবে এবং বলবে, আমি তোমার হয়ে গেলাম। তারপর সে চোখ খুলল। একবার তিনিও চেয়েছিলেন আমি তার কাছে যাই, আর উনি আমাকে সব বলে দিতে চেয়েছিলেন যা তিনি আগে কখনো বলেননি। তারপর আমি গিয়েছিলামও, কিন্তু তিনি নিজেই মুখ ফিরিয়ে নিলেন, ডেকে এনে ফিরিয়ে দিলেন। ওয়াজদান নিজের ঠোঁট কামড়ে ধরল, যেন ভেতরের কষ্ট চেপে রাখতে পারে। খুব কষ্ট পেয়েছিলাম, এখনও পাই। কিন্তু আমি কি করে জানতাম যাকে ভালোবেসেছি সে দয়া করতে জানে না? জীবিত অবস্থায়ও মরীচিকা দেখিয়েছে, মারা গিয়েও সেই মরীচিকাই দেখিয়ে যাচ্ছে। এবার ডক্টর রহমত আর কিছু বললেন না, প্রয়োজনও ছিল না বটে। ওয়াজদান নিজেই তার মনের গোপন কথা একে একে উন্মোচন করে চলল, যেন এতদিনের আটকে থাকা এক স্রোত বাঁধ ভেঙে বেরিয়ে আসছে। 2 ঘন্টা পর যখন সে দরজা ঠেলে বাইরে এলো, তার চেহারা দেখে বোঝা যাচ্ছিল সে এক তীব্র আবেগের যুদ্ধ পার করে এসেছে। মুস্তাফা আজিম সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন। দ্রুত ওয়াজদানের দিকে এগিয়ে এসে উদ্বিগ্ন স্বরে বললেন, তুমি ঠিক আছো বাবা? জি আব্বু। ওয়াজদানের গলা যেন একেবারে খালি খালি শোনালো। মুজাম্মিলও চিন্তিত স্বরে জানতে চাইল, ডাক্তার কি বললেন? ওয়াজদান তাকিয়ে বলল, আপনাদের দুজনকে ভেতরে ডেকেছেন। ঠিক আছে, তুমি এখানে বসো, আমরা একটু পরে আসছি। বলে মুজাম্মিল ওয়াজদানকে রেখে ডক্টর রহমতের কক্ষের দিকে এগোলেন। ডক্টর রহমত তখনও টেবিলের উপরে বসেছিলেন। দুজন এসে বসতেই তিনি কোনো ভূমিকা ছাড়াই বলে উঠলেন, আমি ওয়াজদানের সমস্যার কারণ বুঝতে পেরেছি। সে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। এবার তার গলায় কোনো আগে সে হালকা ভাব ছিল না, বরং একেবারে গম্ভীর পেশাদার স্বর শোনা গেল। মুস্তাফা আজিম কপাল কুঁচকে বললেন, এটা আবার কী রোগ? ডক্টর রহমত ব্যাখ্যা করতে লাগলেন, সিজোফ্রেনিয়া একটি জটিল মানসিক রোগ, যেখানে একজন মানুষের ভেতরে চিন্তা ও ইচ্ছাগুলো
জড়িয়ে গিয়ে তাকে বিভ্রান্ত করে ফেলে। এতে আক্রান্ত ব্যক্তি বাস্তব জগৎ, আশেপাশের মানুষ, এমনকি নিজের সত্তাকেও যেন হারিয়ে ফেলে। যখন আপনি এমন একজন রোগীর সঙ্গে কথা বলবেন, তার উত্তরগুলো আপনার প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তার আচরণ ও চেহারায় অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। আবেগের প্রকাশও থাকে না। সাধারণ মানুষ যেখানে আনন্দিত বা দুঃখিত হয়, সে সেখানে কোনো প্রতিক্রিয়া দেখাবে না। আপনাদের মনে হতে পারে সে ব্যক্তি পাগল, কিন্তু টেকনিক্যালি সিজোফ্রেনিয়ার রোগীরা পাগল নয়। কারণ পাগল বলে গণ্য করা হয় তাকে যার কোনো বোধ শক্তি নেই, অথচ সিজোফ্রেনিয়া রোগীর বোধ শক্তি থাকে। সে শোনে, বুঝতেও পারে, কিন্তু স্বাভাবিক প্রতিক্রিয়া দেখাতে অক্ষম। আসলে তারা বাইরের বিশ্বের থেকে নিজেদের ভেতরের জগতের দিকে বেশি মনোযোগ দেয়। যদি আপনি তাদের ওই ব্যক্তিগত জগতে প্রবেশ করতে পারেন, তাহলে দেখবেন তাদের কথাবার্তা এবং আচরণ সম্পূর্ণ অর্থবহ। এই অবস্থাকে সাধারণত স্ব-আবসন বা সেলফ অ্যাবসর্পশন বলা যেতে পারে। এটি এমন একটি পর্যায়ে পৌঁছাতে পারে যে রোগী সময়ের ধারণাও হারিয়ে ফেলে। সে জানে না কোথায়, কখন এবং কী ঘটছে। কখনো কখনো রোগীর ক্ষুধা বা তৃষ্ণা পর্যন্ত শেষ হয়ে যায়। তারা দীর্ঘদিন খাওয়া দাওয়া ছেড়ে বেঁচে থাকতে পারে এবং আপনি যদি তাদের খাবার দিতে চান, তবে তারা গ্রহণও করবে না। কিছু গুরুতর ক্ষেত্রে সিজোফ্রেনিয়ার রোগীরা ব্যক্তিগত পরিচ্ছন্নতা কিংবা ন্যূনতম শারীরিক প্রয়োজনীয়তার দিক থেকেও বিমুখ হয়ে পড়ে। হয়তো আপনি এমন মানুষকে দেখেছেন, ধুলোমাখা মুখ, ছেঁড়া ফাটা বা মলিন পোশাক গায়ে দিয়ে রাস্তার পাশে বসে আছে। কেউ শূন্য চোখে তাকিয়ে থাকে, কেউ আবার মাথা নিচু করে অজানা কোনো বাণী বিড়বিড় করে বলে যায়। আর হঠাৎ করেই কেউ চিৎকার বা উন্মত্ত আচরণ করে। তাদের অনেকেই আসলে সিজোফ্রেনিয়ার রোগী, অথচ আমরা প্রায়ই তাদের পাগল বলে অবহেলা করি। কেউ কেউ তো বিরক্ত হয়ে তাদের ধাক্কা মেরে দূরে ঠেলে দেয়। সিজোফ্রেনিয়ার প্রাথমিক অবস্থায় ওয়াজদানও এই পরিস্থিতির মুখোমুখি হয়েছিল, যখন লোকেরা তার দিকে তীক্ষ্ণ ভাষা ছুড়ে দিত এবং তার উপর পাথর ছুড়ত। মুস্তাফা আজিম তার প্রিয় সন্তান সম্পর্কে এই সব কথা শোনার পর অস্থির হয়ে পড়েছিল। মুজাম্মিল তৎক্ষণাৎ উনার হাত ধরে শান্ত করার চেষ্টা করল, কিন্তু নিজের সন্তানের এই অতীতের যন্ত্রণাগুলি সহ্য করা তার পক্ষে কঠিন ছিল। ডক্টর রহমত শীতলভাবে তাদেরকে বললেন, তবে আপনার ছেলের ব্যক্তিগত ট্র্যাজেডির বাইরে এটি এক ধরনের অনন্য পরিস্থিতি। সাধারণত সিজোফ্রেনিয়ার রোগীর সাথে কোনো আবেগগত আঘাত বা ট্রমার সম্পর্ক থাকে না, কিন্তু ওয়াজদানের ক্ষেত্রে এটি সরাসরি মালিহার অকাল মৃত্যুর সাথে সম্পর্কিত। মালিহার মৃত্যু তাকে চূড়ান্তভাবে অবাক করে দিয়েছিল। সে আজও সেই আঘাত থেকে বের হতে পারেনি। তবে আমার অভিজ্ঞতা অনুযায়ী ওয়াজদানে সিজোফ্রেনিয়ার সকল লক্ষণ স্পষ্ট রয়েছে। তার কেস হিস্ট্রি থেকে বোঝা যায় মালিহার মৃত্যুর পর ওয়াজদান স্ব-আবসন এর পর্যায়ে চলে গিয়েছিল। যদিও সে খুব দ্রুত এ থেকে বেরিয়ে এসেছে এবং এজন্য আপনি সায়ানকে ধন্যবাদ জানাতে পারেন, কারণ এই বাচ্চাটির সাথে তার আবেগগত সংযোগ তাকে বাস্তব পৃথিবীতে ফিরে আসতে সাহায্য করেছে। অন্যথায় সিজোফ্রেনিয়ার রোগীদের মধ্যে ইচ্ছাশক্তি ব্যবহার করে উদাহরণ খুবই কম দেখা যায়। তবে এর মানে এই নয় যে সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। এখনও তার মধ্যে অন্য রোগীর মতো মনোযোগ এবং ফোকাসের অভাব রয়েছে, যদিও এই লক্ষণগুলি গুরুতর নয় এবং সে দীর্ঘ বছর ধরে এই লক্ষণগুলির সাথে সাধারণ জীবন কাটিয়ে আসছে। তার মনে চিন্তা প্রবাহ অবিরত চলতে থাকে এবং অ্যাফ্লেকটিভ লক্ষণ আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। 10 বছর পর ফিরে আসার পরও তার আচরণে কোনো উষ্ণতা নেই এবং সে কোনো অভিমানও প্রকাশ করে না। কিন্তু কেন সে বলেছে যে সে মালিহাকে দেখে? তিনি চুপ হয়ে গিয়েছিলেন। তখন মোজাম্মেল তাড়াতাড়ি বলল, এটাই সিজোফ্রেনিয়া, আর এটি খুবই সাধারণ। যদিও অধিকাংশ রোগী আওয়াজ শোনা অডিটরি ধরনের অভিজ্ঞতা সম্পর্কে রিপোর্ট করে, তবুও অনেকে এমন কিছু দেখেও যা অন্যরা দেখতে পায় না। ওয়াজদান মালিহাকে দেখে কারণ সে তাকে দেখতে চায়, আর এই তীব্র ইচ্ছার কারণে সে মালিহার চিত্র মনে সৃষ্টি করেছে। আর তার স্মৃতি, সে কি সত্যি স্মৃতি হারিয়েছে? আরও একটি প্রশ্ন উঠল। ডক্টর রহমত করুণ দৃষ্টিতে মুস্তাফা আজিমের দিকে তাকালেন। দুর্ভাগ্যবশত সিজোফ্রেনিয়ার অধিকাংশ রোগী স্মৃতিশক্তি হারায়, কখনো আংশিক এবং কখনো সম্পূর্ণভাবে। এই রোগীদের মস্তিষ্কের চিন্তার প্রবাহ যেন চেতনার নিয়ন্ত্রণ ছাড়াই চলতে থাকে, একদম মাছের বাজারের মতো, যেখানে প্রতিটি শব্দই কানে বাজে আর মনোযোগ কেড়ে নেয়। ফলে তারা কোনো কিছুতেই মনোসংযোগ ধরে রাখতে পারে না। একে বলা হয় মানসিক মনোযোগের অভাব। এই ঘাটতি শুধু চিন্তা বা ধারণাতেই নয়, স্মৃতির ক্ষেত্রেও দেখা দেয়। আর আমরা সবাই জানি, যখন কোনো কিছু মনে রাখতে পারি না, তখন তা ধীরে ধীরে ভুলে যাই। তারপর তিনি কিছুক্ষণ ভেবে বললেন, কিন্তু আমাদের স্মৃতি এবং আমাদের আবেগের গভীর সম্পর্ক থাকে। তাই সম্ভবত ওয়াজদানের স্মৃতির সমস্যা সিজোফ্রেনিয়া থেকে নয়, বরং আবেগগত আঘাতের কারণে হয়েছে। এই অবস্থাকে
ফিউগ স্টেট বলা যেতে পারে। এই ধরনের অ্যামনেশিয়ায় বিশেষত আবেগের চাপ স্মৃতির ক্ষতির কারণ হয়। তবে কখনো কখনো কিছু স্মৃতি সংরক্ষিত থাকে, যদিও সেই স্মৃতির মধ্যে কোনো সম্পর্ক থাকতে পারে না। তবে সেসব স্মৃতি ওয়াস্তানের মনে আছে, তা মালিহার সাথে সম্পর্কিত ছিল এবং ফিউগ স্টেটে কখনো কখনো রোগী তার পুরনো পরিচয় হারিয়ে নতুন পরিচয় ধারণ করে। যেমন ওয়াস্তান নিজেকে আবদুল্লাহ হিসেবে চিনেছিল। সে ঠিক তো হয়ে যাবে, তাই না? মুস্তাফা আজিমের কণ্ঠে উদ্বেগ ছিল। ডক্টর রহমত একটি মৃদু হাসি দিয়ে বললেন, কেন নয়? আমি তো আপনাকে বলেছি, এমন রোগীদের চিকিৎসা কঠিন নয়। আসল সমস্যা তাদের বিশ্বাস অর্জন করা, কারণ বেশিরভাগ রোগী কখনোই মানতে চায় না যে তারা যা দেখছে তা আসলেই নেই। কিন্তু ওয়াজদানের ক্ষেত্রে এমন কোনো সমস্যা নেই। সে মেনে নিয়েছে যে মালিহার মৃত্যু হয়ে গেছে এবং নিজের হ্যালুসিনেশনকেও সে এক ধরনের মায়া বলে মনে করে। এই অবস্থায় চিকিৎসা খুবই সহজ হয়ে যায়। আর তার স্মৃতি? মুজাম্মিলের উদ্বেগ কমলেও দূর হয়নি। ডক্টর রহমত হাসি দিয়ে বললেন, ওটা তো রিস্টোর হতে শুরু করেছে। আসলে ওয়াজদানের স্মৃতি হারায়নি। ব্যাপারটা শুধু এই যে সে 10 বছর ধরে মালিহাকে নিয়ে চিন্তা করেছে, তাই অন্য কোনো স্মৃতি তার মনে জায়গা পায়নি। ফলে সেটা মন থেকে সরে গিয়ে পেছনের দিকে চলে গেছে। এটা ঠিক অনেকটা সেই রকম যেমন আমরা কোনো জিনিস কোথায় রেখেছি ভুলে যাই, কিন্তু মনে করার চেষ্টা করলেই হঠাৎই মনে পড়ে যায়। ওয়াস্তানও আসলে কিছুই পুরোপুরি ভুলে যায়নি, সে কেবল মনে রাখতে পারছে না। প্রকৃত অর্থে স্মৃতি হারানো তখনই বলা যায় যখন চেষ্টা করেও কিছু মনে করা যায় না। কিন্তু ওয়াস্তান যতই ধীরে ধীরে পুরনো জীবনের পথে ফিরে যাবে ততই একে একে সব স্মৃতি তার মনে জেগে উঠবে। তবে এই সময়ে আপনাদের ওয়াস্তানের প্রতি বিশেষ যত্ন নিতে হবে, কারণ স্মৃতির পুনরুদ্ধার প্রক্রিয়ায় অনেক সময় রোগীরা ডিপ্রেশনে আক্রান্ত হয়। কিছুক্ষণ ধরে তিনি ওয়াস্তানের সম্পর্কে দিক নির্দেশনা দিচ্ছিলেন। তারপর মুজাম্মিল ডাক্তারের থেকে ওষুধের প্রেসক্রিপশন নিয়ে পরবর্তী সেশনের অ্যাপয়েন্টমেন্ট সেট করে তার আব্বুর সাথে বের হওয়ার জন্য উঠে দাঁড়ালেন এবং হাত মিলিয়ে রুম থেকে বের হয়ে গেলেন। আরেকটি নিদ্রাহীন রাত। বিছানায় দুহাতকে বালিশ বানিয়ে শুয়ে থাকা ওয়াজদান অনেকক্ষণ ধরে ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু তার মন স্মৃতির এক বিশাল সমুদ্র হয়ে উঠেছিল। তার মন মস্তিষ্কের পৃষ্ঠে ভাসমান বিস্তৃত স্মৃতির কোনো ছাপ হঠাৎ স্পষ্ট হয়ে উঠত, আবার পর মুহূর্তেই সে স্মৃতির রেখাচিত্র ঝাপসা হয়ে যেত, আর সে চেষ্টা করত তা পুনরুদ্ধার করতে। কখনো এই প্রচেষ্টা ব্যর্থ হতো, আবার কখনো কখনো কোনো সূত্র তার হাতে এসে ধরা দিত। তখন অনেক দৃশ্য একসঙ্গে তার চোখের সামনে ভেসে উঠত। এরপর আবার স্মৃতির পর্দা কালো হয়ে যেত, আর তার মন আবার কোনো দুষ্প্রাপ্য রত্নের খোঁজে অতীতের সমুদ্রে ডুব দিতে শুরু করত। এই নিরন্তর সংগ্রাম তাকে ক্লান্ত করে ফেলেছিল। ভাবতে ভাবতে তার চোখ জ্বালা করতে লাগলো, কিন্তু তবুও তার পলক একবারের জন্য ঝাপসা হতে রাজি ছিল না। সে পাশ ফিরে একবার নিজের পাশে ঘুমিয়ে থাকা ছেলেটার দিকে তাকালো, তারপর উঠে বসলো। নিজের রুম থেকে বেরিয়ে করিডোরের শেষ প্রান্তে অবস্থিত দরজার সামনে গিয়ে দাঁড়ালো। ঘরের ভেতরে থাকা মানুষেরাও রাত জাগছিল, তাই দরজায় প্রথম কড়া নাড়তেই সেটি খুলে গেল। তুমি এখনো জেগে আছো বাবা? আয়েশা বিস্ময় ভরা কণ্ঠে বললেন। তারপর ওয়াস্তানকে চুপ থাকতে দেখে দরজার পাশে সরে দাঁড়িয়ে বললেন, ভেতরে এসো। ওয়াস্তান যখন ভেতরে এলো তখন রুমে আলো জ্বলছিল। মোস্তাফা আজিম চাদর মুড়ি দিয়ে বিছানায় আধশোয়া অবস্থায় ছিলেন, পিঠের পেছনে একটি বালিশ ঠেস দিয়ে। তিনি ওয়াজদানকে রুমে প্রবেশ করতে দেখে তৎক্ষণাৎ নড়ে চড়ে বসলেন। পাশে রাখা টেবিল থেকে চশমা তুলে নিলেন এবং তার দিকে তাকালেন। আয়েশা দরজা বন্ধ করে এক কোণে গিয়ে দাঁড়ালেন। মোস্তফা আজিম ওয়াজদানের নীরবতা দেখে উদ্বিগ্ন হয়ে পড়লেন। তার মনে এক অজানা আশঙ্কা জেগে উঠল, যেন বাইরে দাঁড়িয়ে থাকা ছেলেটি যে কোনো মুহূর্তে কোনো দুঃসংবাদ দেবে। চাদর সরিয়ে তিনি পা নামিয়ে বসলেন এবং কোমল স্বরে বললেন, কি হয়েছে বাবা? আমি আপনাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। ওয়াজদান ধীরে সুস্থে মাথা নিচু করে বলল, ক্ষমা? মুস্তাফা আজিম অবাক হয়ে তার দিকে তাকালেন। ওয়াজদান লজ্জায় চোখ নামিয়ে বলল, আপনারা আমাকে ক্ষমা করে দিন, কারণ আমি আপনাদের অনুমতি ছাড়াই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম, আপনাদের না জানিয়ে। একবারও আপনাদের সম্পর্কে ভাবিনি। আমাকে ক্ষমা করে দিন, কারণ আমি আপনাদের দীর্ঘ সময় ধরে কষ্টের মধ্যে রেখে গিয়েছি। আমাকে এজন্যও ক্ষমা করে দিন যে এই 10 বছরে একবারও আপনাদের স্মরণ করার চেষ্টা করিনি, ফেরার কথা পর্যন্ত ভাবিনি। আয়েশা মুস্তাফার পক্ষে তার ছেলের এই ভেঙে পড়া হতাশ কণ্ঠস্বর সহ্য করা সম্ভব হলো না। তিনি ব্যাকুল হয়ে উঠে দাঁড়ালেন এবং স্নেহভরা হাত দিয়ে ছেলের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে লাগলেন। এমন কথা বলে না বাবা, আমার হৃদয় ভেঙে যায়। যা হয়েছে তা হয়ে গেছে, ওসব ভুলে যাও। আমরা তোমার প্রতি কোনো অভিযোগ পুষে রাখিনি, আর রাখবই বা কিভাবে? তোমার দেওয়া ক্ষত গভীর হলো, আমরা এই ক্ষত নিয়েই সুখে শান্তিতে আমাদের দিন পার করে দিচ্ছিলাম।
কখনো ভাবতেও পারিনি যে আমাদের কলিজার টুকরো মানুষজনের ধাক্কায় ধাক্কায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তিনি কাঁদতে লাগলেন, আর ওয়াস্তান তার মায়ের চোখের অশ্রু মুছতে লাগলো। আপনি কাঁদছেন কেন মা? দেখুন তো, যে আপনাকে মরীচিকার আকাঙ্ক্ষায় কষ্ট দিতে চেয়েছিল, সে তো মরীচিকার পেছনে ছুটতে গিয়ে নিজেকে রক্তাক্ত করে ফেলেছে। ওয়াস্তান, অতিরিক্ত কথা বলো না। আয়েশা ভীত হয়ে গেলেন। তারপর স্বামীর দিকে তাকিয়ে বললেন, আপনি শুনেছেন আপনার ছেলে কী সব বলছে? তাকে থামাচ্ছেন না কেন? মুস্তাফা আজিম অনেক কষ্টে নিজেকে সংযত রেখেছিলেন। তিনি ধীরে ধীরে উঠে এসে ছেলের পাশে দাঁড়ালেন। নিজেকে সামলাও ওয়াস্তান। তরুণ সন্তানের ভেঙে পড়া মন বয়স্ক মা বাবাকে আরও বৃদ্ধ করে দেয়। আর এখন আমাদের ক্ষতগুলোর কথা আর বলো না। আমাদের সন্তান ফিরে এসেছে, তাই আমাদের সব ক্ষতও সেরে গেছে। আমি ফিরে এসেছি, কিন্তু আমার নিজের অস্তিত্বের পরিচয় তো হারিয়ে ফেলেছি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখার তো অনেক দিন হয়ে গেছে। এখন স্মৃতির খোঁজ হাতড়ে হলেও নিজের মুখের রেখাগুলো ঠিকভাবে মনে করতে পারি না। ওয়াজদান দুঃখভরা কণ্ঠে বলল। তিনি তার কষ্ট অনুভব করতে পারছিলেন। ওয়াজদানের মুখ দু হাতে ধরে স্নেহময় কণ্ঠে বললেন, তুমি কি তোমার বাবার মুখ চিনতে পারো না? আপনার বুকে মাথা রেখেই তো আপনাকে চিনে নিয়েছিলাম। তাহলে সেটাই যথেষ্ট। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, তোমার সব দুঃখ কষ্ট দূর করতে মা বাবা আছেন। তোমার বড় ভাই আছেন, যে জীবনের প্রতিটি ধাপে তোমার পাশে থাকবে। তাহলে তুমি কেন উদ্বিগ্ন হবে? কেন বিভ্রান্ত হবে? কিছু জিনিস সময়ের সঙ্গে নিজের থেকেই ঠিক হয়ে যায়। আর বাবা, এখন তুমি মালিহার স্মৃতি থেকেও মুক্তি দাও নিজেকে। যে সুখের আয়ু এত স্বল্প, তার জন্য বড় কষ্ট পুষে রাখা যায় না। আমি সইতে শিখেছি বাবা, কিন্তু তবুও শান্তি পায় না। ওয়াজদান নিভৃতে বলল। তারপর মায়ের দিকে ফিরে বলল, আমি বহুদিন ধরে ঘুমাতে পারিনি মা। আজ ঘুমোতে ইচ্ছে করছে। আমি কি আপনার পাশে ঘুমোতে পারি? সে যেন ছোট্ট বাচ্চার মতো সরল অনুরোধ করল। আয়েশা মুস্তাফা চোখের কোণে জমে থাকা অশ্রু মুছে মৃদু হাসলেন। তারপর ছেলেকে সঙ্গে নিয়ে বিছানায় এলেন। ওয়াজদান জুতো খুলে শান্তভাবে শুয়ে পড়ল, আর মা তার মাথা বুকে টেনে নিলেন। আয়েশা কখনো তার ঘন চুলে হাত বুলিয়ে দিচ্ছেন, কখনো মমতা ভরা চুমু দিচ্ছিলেন। কিছুক্ষণের মধ্যে ৩৫ বছরের এক ক্লান্ত হৃদয় মায়ের বুকে মাথা রেখে গভীর ঘুমে তলিয়ে গেল। বহু বছরের বেদনার পর ওয়াস্তান অবশেষে এমন এক শান্তির ঘুম পেয়েছিল। তবুও তাহাজ্জুদের সময় তার চোখ নিজে থেকেই খুলে গেল। আয়েশা তখনও তার মাথা কোলে নিয়ে জেগেছিলেন। সামনে সোফায় বসে মুস্তাফা আজিমও সারা রাত জাগা ছিলেন। ওয়াস্তান যখন চুলে হাত বুলিয়ে উঠে বসল, মা জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ? তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে। ঘরের দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে ওয়াজদান ঘুমু ঘুমু কণ্ঠে বলল। তারপর নিজে উঠে নিজের রুমে চলে গেল। রুমের সাথে লাগানো অ্যাটাচড বাথরুমে ওয়াজদান অজু করে নিল। কিবলামুখী হয়ে যায় নামাজ বিছালো। তারপর নামাজের নিয়ত বেঁধে তাকবীর বলার জন্য 2 হাত কানের কাছে তুলল। ফজরের আজান শুরু হলো। তখন মুস্তাফা আজিম হাতে টুপি নিয়ে ওয়াজদানের রুমে এলেন। তিনি দেখলেন ওয়াজদান জায়নামাজে বসে পবিত্র কুরআনের তিলাওয়াত করছে। মুস্তাফা আজিম মুগ্ধ হয়ে গেলেন। তার মনে হলো তিনি চিরকাল এভাবেই ছেলেকে কুরআন তেলাওয়াত করতে শুনতে চান। কিন্তু আজানের শব্দে ওয়াজদান কুরআন বন্ধ করল। যত্ন করে মলাটে মুড়িয়ে আলমারির এক পাশে রেখে দিল। তারপর পেছন দিকে ফিরে বাবার দিকে তাকিয়ে বলল, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিকই আছে, মোস্তাফা আজিম স্নিগ্ধ কণ্ঠে বললেন। আজ মন চাইছে ফজরের জামাতে শরিক হই। অনেকদিন হলো ফজর আর এশারের নামাজ মসজিদে গিয়ে পড়া হয় না। এই বয়সে দৃষ্টিশক্তি এতটাই ক্ষীণ হয়ে গেছে যে অন্ধকারে একা মসজিদ পর্যন্ত যাওয়া সম্ভব নয়। তবে এখন তো তুমি এসে গেছো, হাত ধরে নিয়ে যাবে নিশ্চয়ই। মোজাম্মেল তো ফজরের জন্য উঠতেই চায় না, একেবারে অকর্মা। ওয়াজদান মুচকি হেসে বলল, হ্যাঁ চলুন। এরপর সে সায়ানকে জাগানোর জন্য গেল। সায়ান তখন গভীর ঘুমে ছিল, কিন্তু জোর করে উঠানো হলে মুখ বিকৃত করে ফেলল। তবু চোখ বুঝেই সে বাথরুমে ঢুকে গেল অজু করতে। ফজরের নামাজ আদায়ের পর তারা কাছের পার্কে কিছুক্ষণ হেঁটে এলো। ফিরে এসে দেখল জাওয়ার ও মিনাহিল স্কুলের ইউনিফর্ম পরে নাস্তা করছে। পাশে মুজাম্মিল গাড়ির চাবি হাতে দাঁড়িয়ে তাদের স্কুলে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত ছিল। ওয়াস্তানের মনে হঠাৎ একটা ভাবনা এলো। সে মুজাম্মিলের দিকে তাকিয়ে বলল, মুজাম্মিল ভাই, সায়ানের পড়াশোনার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, ওর স্কুলে ভর্তি হওয়া দরকার। মুজাম্মিল চিন্তিত ভঙ্গিতে মাথা নাড়ল। হ্যাঁ, কথাটা ঠিক। এখানে আসার পর কদিন হয়ে গেল, এতদিনে ওর ভর্তি হয়ে যাওয়ার কথা ছিল। তুমি বরং এটা করো, আমি বাচ্চাদের স্কুলে নামিয়ে দিয়ে আসছি, ততক্ষণে তোমরা দুজন প্রস্তুত হয়ে নাও। তারপর জাওয়ারের স্কুলে গিয়ে প্রিন্সিপালের সঙ্গে সায়ানের ভর্তির ব্যাপারে কথা বলবো। ওয়াজদান সম্মতিসূচক মাথা নাড়ল। তারপর নাস্তার জন্য চেয়ার টেনে বসলো। এই সময় আনিকা বাচ্চাদের স্কুলে নামিয়ে দিয়ে ফিরে এলো। এক হাতে গরম চা এনে ওয়াজদানের সামনে রাখলো। এই নাও।
তোমার চিনি ছাড়া চা। ওয়াজদান মুচকি হেসে বলল, যদি চিনিও দিয়ে দেন তবুও খেয়ে নেব। হ্যাঁ হ্যাঁ জানি, তুমি বদলে গিয়েছো। আনিকা মজা করে বললেন, না হলে মা, মনে আছে আপনার একসময় ভুল করে চায়ে সামান্য চিনি পড়লেও কীরকম বিক্ষোভ করতো সে? আয়েশা হাসলেন, হ্যাঁ মনে আছে, কিন্তু দেখো তো, মা হয়ে আমি তার এই অভ্যাসটাই ভুলে গেছি। আমারও ডক্টর রহমতের কাছে গিয়ে চিকিৎসা করানো দরকার। তার কোনো দরকার নেই মা, আপনার ছেলে এমন অদ্ভুত স্বভাবের যে কেউ তার অভ্যাস মনে রাখতেই পারে না। দেখুন না, মিষ্টি খেতে ভালোবাসে, কিন্তু চা অবশ্যই মিষ্টি হওয়া চলবে না। তারপর সায়ানের দিকে ফিরে বলল, তুমি নাস্তায় কি খাবে? সায়ান উচ্ছ্বসিত হয়ে বলল, আলু পরোটা। আনিকা হেসে রান্নাঘরের দিকে চলে গেল সায়ানের জন্য আলুর পরোটা তৈরি করতে। নাস্তা শেষ করে ওয়াসদান ও সায়ান মুজাম্মিলের সঙ্গে বেরিয়ে গেল জাওয়ারের স্কুলের উদ্দেশ্যে। আপনার ছেলে অত্যন্ত মেধাবী। পাতলা মধ্যবয়সী মহিলাটি সায়ানের সঙ্গে কিছু প্রশ্ন উত্তর করার পর প্রশংসার সুরে বললেন। ওয়াসদানের মুখ উজ্জ্বল হয়ে উঠল, যেন এক গর্বিত পিতার অনুভূতি প্রকাশ পাচ্ছিল। ঠিক তখনই প্রিন্সিপাল মহোদয়া একটু দুঃখিত হয়ে বললেন, কিন্তু আমি আসলে দুঃখিত, আমরা তাকে ভর্তি দিতে পারছি না। কেন? মুজাম্মিল অবাক হয়ে জিজ্ঞেস করল। কারণ আর মাত্র কয়েক মাসের মধ্যে বার্ষিক পরীক্ষা শুরু হবে, আর পরীক্ষার এত কাছে এসে আমরা নতুন ছাত্র ভর্তি করি না। এটি আমাদের বিদ্যালয়ের নীতি। মুজাম্মিল জোর দিয়ে বলল, কিন্তু আপনি তো নিজেই দেখছেন সায়ান কতটা মেধাবী। 2-3 মাসের মধ্যে সে খুব সহজে পুরো সিলেবাস কভার করে ফেলবে। প্রিন্সিপাল হেসে মাথা নাড়লেন, সন্দেহ নেই সে সত্যিই অসাধারণ বুদ্ধিমান, কিন্তু তবুও আমি বিধিবদ্ধ নিয়মের বাইরে যেতে পারছি না। ওয়াসদান চিন্তিত কণ্ঠে বলল, এভাবে তো তার একটা বছর নষ্ট হয়ে যাবে, আর পরের বছরও তাকে আবার 4র্থ শ্রেণী থেকে শুরু করতে হবে। আপনি কি মনে করেন না একটি মেধাবী ছাত্রের প্রতি এটি অবিচার? প্রিন্সিপাল দৃঢ় কণ্ঠে বললেন, দুঃখিত ওয়াসদান সাহেব, কিন্তু নিয়ম তো নিয়ম। তবে আমি চাই সায়ান আমাদের স্কুলেরই ছাত্র হোক, তাই আপনাদের জন্য আমি একটি বিশেষ সুযোগ দিচ্ছি। ওয়াসদান ও মুজাম্মিল আগ্রহ ভরে শুনতে লাগলো। আপনারা সায়ানকে 4র্থ শ্রেণীর পরিবর্তে সরাসরি 5ম শ্রেণীর সিলেবাস অনুযায়ী প্রস্তুত করুন। এরপর আমি তার উপর একটি মূল্যায়ন পরীক্ষা নেব। যদি সে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয় তাহলে আমরা তাকে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি করাবো। এতে তার একটি বছর নষ্ট হবে না, বরং মেধার যোগ্য সম্মান দেওয়া হবে। কেমন লাগলো এই প্রস্তাব? ওয়াসদান ও মুজাম্মিল ভাবতে লাগলো। মুজাম্মিল এক ঝলক সায়ানের দিকে তাকালো, যে তাদের দুজনের মাঝখানে বসেছিল, এবং বিস্মিত দৃষ্টিতে কখনো একজনের মুখের দিকে কখনো অন্যজনের মুখের দিকে তাকাচ্ছিল। মুজাম্মিল মৃদু হেসে বলল, কি ভাইপো, 5ম শ্রেণীর পরীক্ষায় পাশ করতে পারবে? সায়ান চঞ্চল কণ্ঠে দৃঢ়ভাবে বলল, 100 আউট অফ 100 নাম্বার পাবো চাচাজান। তার আত্মবিশ্বাসে মুজাম্মিল মুগ্ধ হয়ে তার মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে দিল এবং ওয়াসদানের দিকে তাকালো। ঠিক আছে, আমাদের ছেলের আপনার প্রস্তাব পছন্দ হয়েছে, তাই আমরা না বলতে পারছি না। তাহলে আজ থেকেই তাকে 5ম শ্রেণীর সিলেবাস পড়ানো শুরু করুন, আর পরীক্ষাগুলো শেষ হওয়ার পর ওকে নিয়ে আসুন। থ্যাংক ইউ। ওয়াসদান ও মুজাম্মিল সায়ানকে নিয়ে উঠে দাঁড়ালো। প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে তারা স্কুলের একটি দোকানে গেল। সায়ান নিজের জন্য এত রঙিন নতুন নতুন বই আর খাতা দেখে আনন্দে আত্মহারা হয়ে পড়ল। ফেরার পথে সে পেছনের সিটে বসে সারা পথ নিজের স্কুলের ব্যাগকে শক্ত করে জড়িয়ে রাখল। যেই মাত্র তারা বাড়ি ফিরল, সায়ান সঙ্গে সঙ্গে গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো, নিজের ব্যাগটাও টেনে বের করলো এবং দৌড়ে ঘরের ভিতরে ঢুকে গেল। মুস্তাফা আজিম লিভিং রুমে বসে সংবাদপত্র পড়ছিলেন। সায়ান সোজা তার কাছে গিয়ে ব্যাগটা তার হাঁটুর উপর রাখলো এবং নিজেও সোফায় চড়ে বসলো। দেখুন দাদা যান, আমার নতুন বইগুলো কত সুন্দর, আর আব্বু আমার জন্য কালার পেন্সিলও কিনে দিয়েছে। সে ব্যাগ খুলে তার বই আর কালার পেন্সিল দেখাতে লাগলো। এই সময় ওয়াজদান ও মুজাম্মিল ঘরে ঢুকলো। আব্বু, সায়ান কি আমার সঙ্গে স্কুলে যাবে? হ্যাঁ, মুজাম্মিলের কথায় যাওয়ার আনন্দে লাফিয়ে উঠল। দারুণ মজা হবে সায়ান, আমরা দুজনে একসঙ্গে স্কুলে যাব, আর স্কুলে ক্রিকেটও খেলবো। জানো, বড় ছেলেরা কখনো ব্যাটিং করতে দেয় না, শুধু বোলিং করতে দেয়। তুমি এলে আমরা দুজনে মিলে খেলবো। ঠিক আছে, প্রথমে তুমি ব্যাটিং করবে, আমি বোলিং করব, তারপর তুমি বোলিং করবে, আমি ব্যাটিং করব। সায়ান যেন খেলাটা আগেভাগেই সাজিয়ে ফেলল, আর যাওয়ারও মাথা নেড়ে রাজি হয়ে গেল। মুনির হাসান তার অফিসে বসেছিলেন যখন দরজায় কড়া নাড়ার শব্দ হলো। কামিং তার কণ্ঠ শোনার সঙ্গে সঙ্গে কালো প্যান্ট এবং কোট, সাদা শার্ট আর কালো টাই পরা ওয়াসদান দরজা ঠেলে ভেতরে ঢুকলো। মুনির হাসান অবচেতনভাবে তাকে দেখতে লাগলেন। প্রতিবারই তাকে দেখে যেন তার হৃদয় গলে যায়। তিনি এই অনুভূতির কোনো নাম দিতে পারেন না। আমি কি বসতে পারি? ওয়াসদান তার সামনে দাঁড়িয়ে জানতে চাইল। বসো, তিনি বললেন, আর ওয়াসদানের হাতে ধরা ফাইলটি টেবিলে রেখে চেয়ারে বসে পড়ল। আমার নাম ওয়াসদান মোস্তফা। এটা অনেক আগের কথা, কিন্তু হয়তো আপনি মনে করতে পারবেন 10 বছর আগে আমি আপনার লিগ্যাল ফার্মে
একজন আইনজীবী হিসেবে কাজ করতাম। প্রমাণ হিসেবে এটি আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার, যা আপনার অফিস থেকে আমাকে দেওয়া হয়েছিল। সে ফাইল থেকে একটি চিঠি বের করে টেবিলে রাখলো, কিন্তু মুনির হাসান চিঠিটি ছোঁয়ার প্রয়োজনও মনে করলেন না। শুধু ওয়াজদানের কথা শোনার অপেক্ষায় রইলেন। 10 বছর ধরে কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে আমি অফিসে উপস্থিত হতে পারিনি, কিন্তু এখন আমি আমার চাকরিতে রিজয়েন করতে চাই। আসলে আমি আইনত আমার চাকরির অধিকার রাখি, কারণ এই 10 বছরে আমি চাকরি থেকে পদত্যাগ করিনি, আর আপনিও আমাকে বরখাস্ত করার জন্য কোনো অফিসিয়াল চিঠি পাঠাননি। তবুও আমি বিনয়ের সঙ্গে আমার পদে ফিরে আসার জন্য আপনার অনুমতি চাইছি। সে চুপ করে উত্তর পাওয়ার অপেক্ষায় রইল। তোমার নিজের পরিচয় দেওয়ার প্রয়োজন নেই, মুনির হাসান কড়া গলায় বললেন। তোমার মতো একজন দায়িত্বহীন অবিবেচক আইনজীবী আমার ফার্মে আগে কখনো নিয়োগ করা হয়নি, আর আমার এই একমাত্র ভুলটিকে আমি কিভাবে ভুলতে পারি? তুমি ছিলে একেবারে নন প্রফেশনাল। শুধুমাত্র একটি মেয়ের কারণে তুমি মাসের পর মাস অফিস উপেক্ষা করেছিলে এবং কোনো নোটিশ ছাড়াই পুরো 10 বছরের জন্য হারিয়ে গিয়েছিলে। তুমি কি একবারও ভাবোনি যে তখন তোমার 2টি কেস আদালতে বিচারাধীন ছিল? তুমি মাঝপথে সেগুলো ছেড়ে চলে গেছো। তোমার নিজের ক্যারিয়ার নষ্ট করলে সেটা তোমার সমস্যা, কিন্তু আমার এবং আমার ফার্মের সুনাম নষ্ট করার কি দরকার ছিল? এখন মানুষ বলে কোনো কেস থাকলে মুনির হাসানের অফিসে যেও না, তার উকিল মাঝপথে আদালত থেকে পালিয়ে যায়। এখন তুমি কিসের ভিত্তিতে তোমার পুরনো চাকরি ফিরে পাওয়ার দাবি করছো? তোমার দায়িত্ব জ্ঞানহীনতা আজও আগের মতোই রয়ে গেছে। তুমি ফিরে এসেছো 3 মাস হয়ে গেল, অথচ এখন এসেছো চাকরির আবেদন নিয়ে। কি নিশ্চয়তা আছে যে চাকরি ফিরে পেলেই তুমি আবার আগের মতো উধাও হয়ে যাবে না? তিনি বসের মতোই কঠোরভাবে ধমক দিয়ে বললেন। ওয়াজদান ধীরে সুস্থে বলল, এবার আপনাকে আমার দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ আর শুনতে হবে না স্যার, কারণ আপনার ভাগ্নির মতো আর কেউ নেই যার জন্য আমি এত দূর যেতে পারি। মুনির হাসান দৃষ্টি নিচু করলেন, যেন বিষণ্ণতা তাকে গ্রাস করেছে। এরপর তিনি ড্রয়ার খুলে একটি ফাইল বের করে ওয়াজদানের সামনে রাখলেন। এই কেসটা ভালো করে স্টাডি করে এর মূল পয়েন্টগুলো তৈরি করো। লাঞ্চের পর আমরা এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে স্যার। ওয়াজদান ফাইল নিয়ে উঠে দাঁড়ালো। মুনির হাসান হঠাৎ করে বলে উঠলেন, কি হতো ওয়াজদান যদি তুমি আমাদের জানিয়ে যেতে? ওয়াজদান থমকে দাঁড়ালো, ফিরে তাকিয়ে বলল, কি হতো যদি আমি জানিয়ে যেতাম? মুনির হাসান অসহায়ভাবে ঠোঁট চেপে ধরলেন, সন্ধ্যায় বাড়িতে এসো। ইফতেখার ভাই তোমার কথা মনে করছিলেন, আর হ্যাঁ, সায়ানকেও সঙ্গে নিয়ে এসো। সে দারুণ মিষ্টি একটা ছেলে। জি আঙ্কেল, বলে ওয়াজদান অফিস থেকে বেরিয়ে গেল। সন্ধ্যায় যখন ওয়াজদান আফাকের বাড়ি পৌঁছালো তখন সে নিজেই গাড়ি চালাচ্ছিল। বাইরের গেট যা প্রায়শই খোলা থাকতো সেদিনও অর্ধ খোলা ছিল। সায়ান গাড়ি থামতেই দরজা খুলে দ্রুত ভেতরে ঢুকে গেল। ওয়াজদান গাড়ি লক করে ধীরে ধীরে খোলা গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করলো। বাড়ির উঠোনে পা রাখতে তার দৃষ্টি পড়ল দালানের একপাশে পাতা কাঠের মোড়ার দিকে। একটা স্মৃতি নিঃশব্দে তার হৃদয়ের দরজায় কড়া নাড়ল। হঠাৎই সে ডুবে গেল পুরনো এক সন্ধ্যায়, এক রঙিন মায়াবী সন্ধ্যায়। কিন্তু সে সন্ধ্যার আসল জাদু তো অন্য কোথাও ছিল। ছিল সেই দু চোখে, যেগুলো সোনালি পল্লব লাজুকভাবে নিচু ছিল, অথচ আচমকা বিস্ময়ে উঠে গিয়েছিল। সেই বিস্ময়ের মুহূর্তটিকে মনে করতে ওয়াজদানের হৃদয় যেন থমকে গেল। সে চুপচাপ নিজের ভেতরে একটা আকাঙ্ক্ষার সুর ভাসতে লাগলো, যেন সেই মুহূর্তটিকে আবার ছুঁয়ে দেখতে চায়। নিজেকে সামলাতে না পেরে এগিয়ে গেল বসে থাকা সেই চিরচেনা মুখটার দিকে। কাঠের মুড়ায় বসে থাকা মেয়েটি অবাক হয়ে তাকালো, আর ওয়াজদান তার সামনে মাটিতে এক হাঁটু গেড়ে বসে পড়ল। লজ্জায় সে তার চোখের পাতা নামিয়ে নিল, নিজেকে আরো গুটিয়ে নিল নিজের ভেতর। ওয়াজদানের সমস্ত সত্তা মুহূর্তেই এক নেশায় আচ্ছন্ন হয়ে গেল। সে যেন নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। এই সম্মোহিত মুহূর্তে গভীর অনুভূতির আড়ালে লুকিয়ে থাকা কথাটি সে স্বগতিকতর মতো ফিসফিস করে বলে উঠল, মুঝে ইয়াকিন তো নেহি মগর এ সচ হ্যায়, मैं तेरे वास्ते उम्र गुजार सकता हूँ, यही नहीं कि मुझे जीतने की ख्वाहिश है, मैंने तेरे वास्ते खुद को भी हार सकता हूँ। বিশ্বাস না হলেও তো এটাই সত্য। তোমাদরে সারা জীবন কাটাতে পারি, এমন নয় যে মোর জেতার ইচ্ছা। তোমাদরে নিজেকেও হারাতে পারি। আমি তো সারা জীবন পার করে এসেছি মালিহা, আমি নিজেকেই হারিয়ে এসেছি। ওয়াজদান শূন্য মোড়াটার দিকে তাকিয়ে গভীর এক শূন্যতায় ডুবে গেল, যেন অতীতের সব হারিয়ে যাওয়া মুহূর্ত তাকে নীরবে পেছন থেকে ডেকে চলেছে। রাত ছিল ভারী, বোঝার মতো ভারী। ঘুম আসা তো দূরের কথা, ওয়াজদানের চোখের পলকও একটিবারের জন্য এক হলো না। সে ব্যাকুল হয়ে পুরো বাড়ি হাঁটাহাঁটি
করতে লাগলো। তারপর ক্লান্ত হয়ে সিঁড়ির ধাপে বসে পড়ল। শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে বলল, আমি তো ধৈর্যের পরীক্ষা দিয়েই চলেছি। আপনারই ইচ্ছা ছিল, তাই 10 বছর আমায় অপেক্ষায় রাখলেন। আজ আমার ইচ্ছে যে আপনি আসবেন। তবে কেন আসছেন না? যা হবে দেখা যাবে। কমপক্ষে আমার চোখ তো শান্তি পাবে। একবার, কেবল একবার যদি আপনি আসতেন মালিহা। আজ আবার এক রাত যা আমাকে ভেঙে ফেলবে। কিয়া জাগদা সুর खसारे का ये काज नहीं बंजारे का जब सोना रूपा ले जाए सब दुनिया दुनिया ले जाए तुम एक मुझे बता हो एक बार कहो तुम मेरे हो। কি আর কথা তব লাভ ক্ষতির, এ কাজ তো নয় কোনো যাত্রীর। সবাই তো নিয়ে যায় স্বর্ণ চাঁদি, আর কেউ নিয়ে নেয় ভূধরণী। মোর তরে তুমি অমূল্য রতন ভার, বলো শুধু একটিবার তুমি আমার। ওয়াসদান ধীরে ধীরে আওড়াচ্ছিল, এই ইচ্ছে, এই আকাঙ্ক্ষা, সেটাও তো আপনার সাথে মরে যায়নি। মনে হয় আমার মৃত্যুর সাথেই তা শেষ হবে। 2 হাত দিয়ে মুখ ঢেকে সে কিছুক্ষণ নিঃশব্দে বসে রইল। তারপর আঙুলগুলো চুলের মাঝে চালিয়ে নিয়ে গিয়ে মাথার পেছনে এনে আঁকড়ে ধরল, আর সিঁড়ির উপরে শুয়ে পড়ল ক্লান্ত ভগ্ন হৃদয়ে। আফাক ও সুমেরা তাদের 2 সন্তানকে নিয়ে ওয়াসদানের লিভিং রুমে বসেছিল। ওয়াসদান তার মা বাবা, ভাই ও ভাবির সঙ্গে লাউজে উপস্থিত ছিল। সব বাচ্চারা কাছাকাছি কার্পেটে বসে নিজেদের ছোট্ট এক আলাদা দল গঠন করেছিল। যখন ওয়াসদান জানতে পারল যে তারা ইরাম এর বিয়ের নিমন্ত্রণপত্র নিয়ে এসেছে, সে বিস্মিত হয়ে উঠে বলল, ইরাম এত বড় হয়ে গেছে? সুমেরা হাসল, হ্যাঁ, তাই তো বিয়ে দিচ্ছি। কোথায় বড় হয়েছে? আমার তো ইরামকে ঠিক আগের মতোই লাগছে, শুধু একটু লম্বা হয়েছে আর চুলগুলো বড় করেছে, কিন্তু এখনো বাচ্চাদের মতোই দেখা যায়। তার স্বভাবটাও কিন্তু বদলায়নি, একটু কিছু হলেই রেগে যায়। আফাক তার খালি চায়ের কাপ টেবিলে রেখে ওয়াসদানকে ইশারায় ডাকলো, আর দুজনে বাইরে বেরিয়ে গেল। কেমন আছো বলো? গাছের পাতা ছিঁড়তে ছিঁড়তে আফাক যেন সাধারণ ভঙ্গিতে জিজ্ঞেস করলো। ওয়াসদান সামান্য হাসলো, তারপর বলল, তুমি কেন সবসময় মনে করো যে আমি ভালো নেই? 5 মাসের কোর্স শেষ করেছি, এখন তো আমার কাছে মেন্টাল হেলথের সার্টিফিকেটও আছে। এটা তো দারুণ কথা। আমরা সবাই চাই তুমি একেবারে ভালো হয়ে যাও, আফাক বলল। তারপর কিছুক্ষণ চুপ থেকে ওয়াসদানের দিকে তাকালো। কিন্তু ওয়াসদান, আমি মাঝে মাঝে ভাবি, তুমি যদি তখনই মালিহাকে ভুলে যেতে, তাহলে হয়তো যা ঘটেছে তা কখনো ঘটতো না। মালিহা মারা যেত না, তোমার ভাগ্যে এত ধ্বংস আসতো না। বলো তো ওয়াসদান, ভালোবেসে শেষমেশ কি পেলে তুমি? ওয়াসদান নীরব রইল। কিছুই না। কিন্তু যদি তুমি প্রেম না করতে, তাহলে আজ যখন তোমার বয়সী সবাই তাদের ক্যারিয়ারের শীর্ষে পৌঁছেছে, তোমাকে শূন্য থেকে শুরু করতে হতো না। এই 10 বছরে তুমি অনেক কিছু অর্জন করতে পারতে, সম্মান, খ্যাতি, অর্থ, অসংখ্য সাফল্য। আফাক চুপ হয়ে গেল। তখন ওয়াসদান কথা বলতে শুরু করলো, যদি আমি সেই এক ঝলক ভুলে যেতাম, তাহলে কি আমার নিঃসঙ্গতার মাঝে কোনো চেহারা ভেসে উঠত? ভালোবাসা মানে শুধু পাওয়া আর হারানো নয়, এটি মানুষকে তার গভীরতম সত্যও শিখিয়ে দেয়। এই সত্য শেখার মাত্র 2টি শর্ত আছে। প্রথমত, ভালোবাসাকে পাওয়ার জন্য কোনো শর্ত রেখো না। দ্বিতীয়ত, ভালোবাসা হারিয়ে ফেললে তাকে ত্যাগ করো না। যে এই 2 শর্ত বুঝে নেয়, সে প্রেমের রহস্য বুঝে যায়। আর যে প্রেমের রহস্য বুঝতে পারে, তার ভালোবাসা পরিশুদ্ধ হয়ে যায়। এমন ভালোবাসা শিশুর মতো পবিত্র, কারণ সত্যিকারের ভালোবাসারও এক বিশেষত্ব আছে, এটি পাওয়া বা হারানোর উপর নির্ভরশীল নয়। যার হৃদয়ে খাঁটি ঈমান আছে, তার থেকে ভালোবাসা কখনো হারিয়ে যায় না। আর যার হৃদয়ে খাঁটি ভালোবাসা আছে, ঈমান তার হৃদয়ে স্থায়ী হয়ে যায়। ওয়াজদান কয়েক মুহূর্ত চুপ থেকে আফাকের মুখের দিকে তাকালো, তারপর হেসে উঠল। আজ আমার হৃদয়ে ভালোবাসাও আছে, ঈমানও আছে। এখন বলো, আমি কি সত্যিই ভালোবেসে কিছু হারিয়েছি? আফাক কোনো উত্তর দিল না। লাগলো যেন তার কাছে কোনো উত্তর নেই। ওয়াজদান হালকা করে মাথা নাড়ল, তারপর বলল, থাক, তুমি উত্তর দিতে পারবে না, কারণ বেশিরভাগ মানুষের মতো তোমার কাছে শুধু সেই জিনিস পাওয়াকেই সাফল্য মনে হয় যেটা দুনিয়াবি এবং বস্তুগতভাবে লাভজনক। তোমার দৃষ্টিতে আমার যা নেই, একদিন তা আমি পেয়ে যাব, কিন্তু আমি যা হারিয়েছি তা নিয়ে শোক করার জন্য 10 বছরও যথেষ্ট নয়। তবে আমি জানি তোমার আন্তরিকতায় কোনো খাদ নেই, সেজন্যই নিশ্চিত থাকো। এখন আমি আমার ক্যারিয়ারে পুরোপুরি মনোযোগ দিচ্ছি। সায়ান আমার দায়িত্ব, আর আমি জানি তার ভবিষ্যতের জন্য আমার সাফল্য জরুরি। তাহলে এই ক্রেডিটও সায়ানের প্রাপ্য? ওয়াজদান হালকা হেসে বলল, তারপর আবার গম্ভীর হয়ে গেল। কিন্তু ওয়াজদান, তোমার কি মনে হয় না তুমি এই বাচ্চাটিকে নিজের দুর্বলতা বানিয়ে ফেলছো? জানি না আফাক, এই ছেলেটার মধ্যে এমন কি আছে যে আমার মন তার দিকে টেনে নেয়।
অজান্তেই আমি তার জন্য পিতার মতো ভাবতে শুরু করেছি। আমার ইচ্ছে করে আমি তাকে পৃথিবীর সব সুখ এনে দিই, যতটুকু আমার সাধ্যে আছে। আর আমি এমনটাই করব। প্রয়োজন হলে ও সুখের জন্য আমার ক্ষমতার শেষ সীমা অতিক্রম করব। ওয়াসদান দৃঢ় স্বরে বলল, থাকে সব কথা, বলো বাবাজান কেমন আছেন? কোন বাবাজান? আফাক যেন বুঝতে পারল না, তাই তার মুখের দিকে তাকালো। মালিহার বাবাজান, ওয়াসদান বলল। ও, তিনি? আফাক কথাটা দীর্ঘ করল। তোমার ওনার কথা মনে পড়ল কেন? তিনি মালিহার বাবা, তাই আমার কাছেও বাবার মতো। তাহলে কি তার কথা মনে পড়া উচিত নয়? বরং যখনই মালিহার কথা ভাবি তখনই বাবাজান আর হাদি ভাইয়ের কথাও মনে পড়ে। কিভাবে তারা মালিহার অনুপস্থিতি সহ্য করে বেঁচে আছেন তা আমি বুঝতে পারি না। বিশেষ করে হাদি ভাই। তিনি তো শুরু থেকেই কিছুই জানতেন না, শেষ পর্যন্ত অজ্ঞাতই রয়ে গেলেন। জানি না সবকিছু জেনে তার কি অবস্থা হয়েছিল। আমার পর তিনি একমাত্র মানুষ যার প্রতি আমি নিশ্চিত ছিলাম তিনি মালিহাকে নিজের থেকেও বেশি ভালোবাসতেন। আফাক দীর্ঘশ্বাস ফেলে বলল, মালিহার মৃত্যুর তৃতীয় দিনে তিনি নিজেই চাচাজান আর বাবাজানের সামনে তোমাদের সম্পর্কের কথা প্রকাশ করেছিলেন। স্বীকার করেছিলেন যে মালিহার বিয়ে জোর করে দেওয়া হচ্ছিল। আমরা তাকে সবসময় কঠোর মানুষ হিসেবেই দেখেছি, কিন্তু সেদিন যদি তুমি তার অবস্থা দেখতে, মালিহার মৃত্যু যেন তাকে ভেঙে চুরমার করে দিয়েছিল। তার ওপরে ছিল অপরাধের পাহাড়। তিনি নিজেকেই মালিহার মৃত্যুর জন্য দায়ী মনে করেছিলেন। দুহাত জোর করে চাচাজান আর বাবাজানের কাছে ক্ষমা চেয়েছিলেন, কিন্তু মালিহা যখন আর নেই তখন ক্ষমা চাওয়ার কোনো অর্থই বাকি। নুরুল হুদাও কম রাগান্বিত ছিল না, কিন্তু তার অসহায়তা হলো সে তার ফুফাজানকে খুব ভালোবাসে। সে যতই চেষ্টা করুক এই সম্পর্ক ছিন্ন করতে পারবে না। তবুও শুনি তার ব্যবহার এখন ফুফাজানের প্রতি শীতল হয়ে গেছে। আর চাচাজানের মৃত্যুর পর তিনি তো পুরোপুরি একাকী হয়ে গেছেন। তার অবস্থার কথা শুনলে অজান্তেই হাত কানে চলে যায়। আফাক লক্ষ্য করল বাবাজানের অবস্থা শুনে ওয়াসদান অস্থির হয়ে উঠেছে। তাহলে তুমি কি তাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখোনি? না, আমাদের শেষ দেখা হয়েছিল মালিহার মৃত্যুর তৃতীয় দিনে। তারপর একবার নুরুল হুদা তার বিয়ের নিমন্ত্রণ দিতে এসেছিল। চাচাজান আর বাবাজান তো স্পষ্টই না করে দিয়েছিলেন, কিন্তু আমাদের যাওয়ার অনুমতি ছিল, তবুও কেউ যায়নি। কাসরে ফারুকি আমাদের এমন দুটো গভীর ক্ষত দিয়েছে যে এখন সেই দিকে তাকাতেও মন চায় না। তবে নুরুল হুদার নাম মাঝে মাঝে শুনি। সে এখন একজন সফল ব্যবসায়ী। বিজনেস ম্যাগাজিন পড়লে প্রায়ই তার আর ফারুকি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের খবর পাওয়া যায়। চলো দোস্ত, ভেতরে যাই, রোদটা খুব গায়ে লাগছে। ওয়াসদানের কণ্ঠে স্পষ্ট বিরক্তির সুর ছিল। আফাকও তার পেছন 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 ভিতরে এলো। বাচ্চারা সেন্ট্রাল টেবিলের চারপাশে কার্পেটে বসে একটা অ্যালবাম খুলে রেখেছিল। তারা ছবিগুলো দেখছিল আর নিজেদের মধ্যে মজার মজার মন্তব্য করছিল। তাদের সেই শিশুসুলভ কথা এত আনন্দদায়ক ছিল যে সবাই নিজেদের আলাপ থামিয়ে সোফায় একটু এগিয়ে এসে হাসতে হাসতে ছবির দিকে তাকালো। এভাবে দেখতে দেখতে একটি ছবি দেখে ৬-৭ বছরের ছোট্ট ফাইজা উত্তেজনায় হাত দিয়ে অ্যালবামের উপর ঝুঁকে পড়ল। ওয়াও মিনাহিল, তোমার মাকে কত সুন্দর দেখাচ্ছে। আমার মাই সেরা, সে গর্ব করে বলল। না, আমার মা আরো সুন্দর। ফাইজা যেন নিজের কথা বলার পর কিছুটা অনুশোচনায় পড়ে গেল। যাওয়ার তার কথা শুনে চটে গিয়ে বলল, জি না, একদমই না, আমার মাই সেরা, সবচেয়ে সেরা। ফাইজা বসে বড় জাওয়ারের কণ্ঠ শুনে ভয়ে একটু সরে গেল, কিন্তু তার ভাই এটা সহ্য করতে পারল না। সে সঙ্গে সঙ্গে বলে উঠল, না, আমার মায়ের চেয়ে সুন্দর কেউ হতেই পারে না। মিনাহিল বরাবরই শান্ত স্বভাবের মেয়ে ছিল। সে সবার উত্তেজিত মুখ দেখে দ্রুত সমঝোতার পথ বের করল। ১ মিনিট, আমাদের ঝগড়া করার কি দরকার আছে? আমরা বরং সায়ানের কাছে জিজ্ঞাসা করি কার মা সবচেয়ে সুন্দর। হ্যাঁ, দারুণ আইডিয়া। সবাই একমত হলো। তারপর যাওয়ার সবার পক্ষ থেকে সায়ানের দিকে তাকিয়ে বলল, সায়ান, বলো তো, আমাদের মা বেশি সুন্দর নাকি জাওয়ার মিনাহিলের মা বেশি সুন্দর? সায়ান এক মুহূর্ত চিন্তা করল। প্রথমে দুই পক্ষের দিকে তাকালো, তারপর বড়দের দিকে নজর বুলালো, যারা মুখ চেপে হাসি দমিয়ে রাখার চেষ্টা করছিল। অবশেষে সে শান্ত গলায় বলল, তোমাদের সবার মাই দারুণ, কিন্তু সবচেয়ে সুন্দর মা তো কেবল আমারই মা। ওয়াসদান, আফাক আর সুমেরা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। বাকি সবাই তো হেসে গড়াগড়ি খাচ্ছিল, কিন্তু বাচ্চারা নতুন প্রতিদ্বন্দ্বীর দেখা পেয়ে হতাশ হয়ে গেল। যাওয়ার বিরক্ত হয়ে বলে উঠল, মিথ্যে বলো না, তোমার তো মাই নেই। সায়ান সঙ্গে সঙ্গেই বলল, আমি মিথ্যে বলছি না, আমার মা আছেন। আছে তো দেখাও, যাওয়ার চ্যালেঞ্জ জানিয়ে দিল। সায়ান একটু বিষণ্ণ হয়ে বলল, তিনি তো আল্লাহ পাকের কাছে চলে গেছেন। কিন্তু পরক্ষণেই উজ্জীবিত হয়ে বলল, কিন্তু আমার কাছে তার ছবি আছে। ফাইজা বলল, তাহলে আমাদের দেখাও। সায়ান সঙ্গে সঙ্গে দৌড়ে চলে গেল। ওয়াসদান কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ল।
সায়ান হঠাৎ করে কোথায় মা পেয়ে গেল। আফাক আর সুমেরাও বিস্মিত হয়ে পরস্পরের দিকে তাকালো। ততক্ষণে সায়ান ফিরে এলো। এই দেখো আমার মায়ের ছবি। সে একটা খাম হাতে ঝাঁকিয়ে টেবিলের উপর রেখে দিল। ছবিগুলো চারদিকে ছড়িয়ে পড়ল। মালিহার ছবি। ওয়াস্তানের রক্ত যেন জমে গেল। আফাক আর সুমেরাও অবাক। সবার দৃষ্টি একসঙ্গে সায়ানের দিকে ঘুরল। তারপর তারা যখন ওয়াস্তানের পাল্টে যাওয়া চেহারার দিকে তাকালো তখন বুঝতে পারল ওর জন্য এটা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। মিনাহিল একটি ছবি হাতে তুলে নিয়ে মুজাম্মিলকে দেখিয়ে বলল, দেখো বাবা, সায়ানের মা কত সুন্দর। মিনাহিল উচ্ছ্বাস ভরে বলল, সায়ান ভাইয়ের মা নয়, তাকে চাচি বলো। তবে সত্যিই তিনি খুব সুন্দর। যাওয়ার মুগ্ধ হয়ে বলল। বাচ্চারা সব ভেদাভেদ ভুলে ছবিগুলোর মাঝে ডুবে গেল। আর সায়ান গর্বভরে তাদের প্রশংসাসূচক মন্তব্য শুনতে লাগলো। আফাক যদিও মালিহার জন্য চাচি শব্দটা শুনেও নিজেকে সামলে রাখল, কিন্তু সুমেরার মুখে অস্তিত্বর ছাপ পড়ল। তবে তারা সবসময় মালিহার প্রসঙ্গে নির্লিপ্ত থেকেছে, তাই কিছু বলল না। আর ওয়াজদান, সে তো একেবারে নিঃশব্দ হয়ে গেল। কিন্তু চাচি শব্দটা কানে যেতেই তার স্নায়ুতে আগুন ধরে গেল। কি নাটক শুরু করেছ? সে কঠোর স্বরে বলে উঠল। সায়ান, এই ছবিগুলো তুমি কোথা থেকে পেলে? সায়ান আগে কখনো ওয়াজদানকে রাখতে দেখেনি। সে মুহূর্তের মধ্যে ভয়ে মুস্তাফা আজিমের পিছনে গিয়ে লুকিয়ে পড়ল। মুস্তাফা আজিম হাত বাড়িয়ে তাকে কাছে টেনে দিলেন। তারপর অসন্তুষ্ট দৃষ্টিতে ওয়াজদানের দিকে তাকিয়ে বললেন, বাচ্চাকে এভাবে কেন বকছ? যদি কিছু বলতে হয় আমাকে বলো। এই ছবিগুলো আমি তাকে দিয়েছি। তুমি? ওয়াজদান বিস্ময়ে বলল, হ্যাঁ, যদিও এই কাজটা তোমার করা উচিত ছিল। এই নিষ্পাপ বাচ্চা তার মাকে হারিয়েছে, আর তুমি তাকে তার মায়ের স্মৃতি থেকেও বঞ্চিত করতে চেয়েছ। সে এটা পর্যন্ত জানে না তার মায়ের নাম কি। একটা বাচ্চার জন্য তার মায়ের পরিচয় জানা কতটা জরুরি, তুমি কি সেটা বুঝতে পারো ওয়াজদান? আল্লাহ প্রতিটি শিশুর হৃদয়ে জন্মের সময় মায়ের জন্য ভালোবাসা বসিয়ে দেন। তাকে যদি সেই ভালোবাসার একটা আশ্রয় না দেওয়া হয় তাহলে তার ভেতরে একটা শূন্যতা তৈরি হয়। তুমি কেমন বাবা যে নিজের সন্তানের ভেতরে সেই শূন্যতা তৈরি করতে চাও? আবু প্লিজ। ওয়াজদান বিরক্ত হয়ে হাত উঁচিয়ে বলল। মুস্তাফা আজিম দুঃখ ভরাক্রান্ত কণ্ঠে বললেন, তোমার জন্য আমার সত্যি দুঃখ হচ্ছে ওয়াজদান। তোমার নিজের কষ্ট তোমার সন্তানের থেকেও বড় হয়ে গেছে। একবার ভাবো, তুমি এত বছর পরও তোমার মায়ের স্নেহের ছায়া খুঁজে ফিরছ। আর এই বাচ্চাটি তো জন্ম থেকেই মায়ের আদর পায়নি। সে কতটা মায়ের জন্য আকুল হয় তা একবার কল্পনা করো। আমরা তো এই অপূর্ণতা পূরণ করতে পারবো না, কিন্তু অন্তত তার মায়ের একটা পরিচয় তো দিতেই পারি। তোমার সব কথা ঠিক, কিন্তু এর মধ্যে মালিহার প্রসঙ্গ আনার প্রয়োজনটা কি? ওয়াস্তান বিরক্ত হয়ে পড়ল। অবিশ্বাস্য। আয়েশা হতবাক হয়ে বললেন, মালিহার প্রসঙ্গ ছাড়া আর কার কথা বলবো? সে তো শুধু তোমার স্ত্রী ছিল না, আমাদের নাতির মাও ছিল, আমাদের বৌমা। ওয়াজদানের মনে যেন বাজ পড়ল। সে মুহূর্তে হাত উঁচিয়ে তাদের থামিয়ে দিল। তারপর আঙ্গুল উঁচিয়ে দৃঢ় স্বরে বলল, সায়ান আপনাদের নাতি নয়, আর মালিহা আপনাদের বৌমাও ছিল না। এদের সঙ্গে আপনাদের কোনো সম্পর্ক নেই, এটা মনে রাখবেন। ওয়াজদানের সহ্যের সীমা শেষ হয়ে গিয়েছিল। সে টেবিল থেকে ছবিগুলো তুলে নিল। তারপর সায়ানের দিকে হাত বাড়িয়ে বলল, ছবি আমাকে দাও। সায়ান ছবি দেওয়ার বদলে হাত সরিয়ে নিল। ওয়াজদান তখন তার হাত থেকে জোর করে ছবিটা নিয়ে নিল। সায়ান হতাশ হয়ে কাঁদতে কাঁদতে তার পেছনে দৌড়ে গেল, কিন্তু মুজাম্মিল তাকে কোলে তুলে নিল এবং শান্ত করার চেষ্টা করতে লাগলো। কিন্তু সে থামল না, বুক ফাটিয়ে কাঁদতেই থাকলো। আফাক ও সুমেরা অশান্ত হয়ে উঠল। তারা একে অপরের দিকে ইঙ্গিত করলো, তারপর উঠে পড়ল। আমরা চলি, আফাক আয়েশার উদ্দেশ্যে বলল, কিন্তু কেউ যেন কিছু শুনতে পেল না। আফাক ও সুমেরা চুপচাপ তাদের সন্তান নিয়ে বাইরে বেরিয়ে গেল। গাড়িতে উঠতেই সুমেরা আফাকের দিকে ফিরে বলল, এটা কেমন মানুষ? না কোনো প্রশ্ন করলো, না সত্যতা যাচাই করলো, সবকিছু নিজে থেকে ধরে নিল। কিন্তু এখন তো ওয়াজদান পরিষ্কার করে জানিয়ে দিল বিষয়টা এখানেই শেষ। কিন্তু বাড়িতে এই নিয়ে কিছুই বলো না। আফাক গাড়ির ইঞ্জিন চালু করলো, কিন্তু বিষয়টা এখানেই শেষ হয়নি। আয়েশা অসুস্থ হয়ে পড়লেন। আনিকা দ্রুত গ্লুকোজ এনে দিল। কিছুটা খেয়ে তিনি কিছুটা স্বাভাবিক হলেন। আপনি দেখলেন মুস্তাফা সাহেব, সে কিভাবে বলে গেল সায়ানের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তার মন এখনও আমার প্রতি নির্মল হয়নি, অথচ সেও তো মালিহাকে বিয়ে করে নিজের ইচ্ছা পূরণ করেছে। কিন্তু সে যদি বেঁচে না থাকে তাতে আমার কি দোষ? আনিকা তার পাশে বসে স্নেহ ভরে চুলে বিলি কেটে কেটে বলল, সে যাই বলুক, সত্য তো একটাই, সায়ান আপনারই রক্ত। তাহলে মন খারাপ করছেন কেন? মুজাম্মিলও বলল, আনিকা ঠিকই বলেছে আম্মু, সায়ান আমাদেরই রক্ত। এই সম্পর্ক কেউ মুছে দিতে পারবে না। আর আব্বু, আপনি নিজে বারবার বলেন ওয়াস্তানের সামনে মালিহার নাম নিলে সে অস্থির হয়ে যাবে, কিন্তু আজ নিজেই সেই ভুল করলেন। মুস্তাফা আজিম বিষণ্ণ স্বরে বলল, আমি বুঝতে পারিনি সে এত তীব্রভাবে প্রতিক্রিয়া দেখাবে। আয়েশা তার চোখের পানি মুছে সায়ানের দিকে তাকালো, যে এখনও কাঁদছিল। তিনি হাত বাড়িয়ে
দিলেন। এসো দাদু ভাই, আমার কাছে এসো। সায়ান ফুপিয়ে ফুপিয়ে কেঁদে মোজাম্মিলের কোল থেকে নেমে দাদির কোলে আশ্রয় নিল।